প্রতিদিন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। এই চোর বেটা, তুই না রাতে এসে আমার পেটে হাত রাখিস? বজ্জাত উগান্ডা কোনখানকার! ছি ছি ছি! সুপুরুষ ভাবছিলাম, কিন্তু আপনি একটা বদ লোক। একটা নিরীহ মেয়ের রুমে ঢোকেন, আবার তার কাপড় সরিয়ে পেটে চুমু খান। ছি ছি ছি! আমি তো অপবিত্র হয়ে গেলাম। ইয়ানা মুখ ফুলে ভ্যা করে কান্না করতে আরম্ভ করে। হাসিন বুকের উপর হাত গুজে নাকামি দেখছে মেয়েটার, তবে সে ঘাবড়ে যায়নি তা নয়। সে কাজের সূত্রে বাহিরে বেরিয়েছিল, বাড়ি এসে দেখে নির্জন শুনশান। কারোর কোলাহল না পেয়ে সেও সোজা ইয়ানার রুমে এসে পড়ে। স্বাভাবিক মেয়েটা অবুঝ পাগলের বিধায় দরজা বন্ধ করার মতো বুদ্ধি তার মাথায় নেই। আজও একই অবস্থা পেয়ে তার হাতে চাঁদ পেয়েছে মতো হলো। মেয়েটাও হয়েছে একটা অলুক পড়েছে, থ্রি পিস ভালো কথা, কিন্তু পেট কেন দৃশ্যমান হবে? তার জন্য হুমকি স্বরূপ সেই পেটের গর্তটা ঢুকলেও উষ্ণতা পেতে লোভ সামলাতে না পেরে হালকা করে ছোঁয়া দিতে মেয়েটা ধরফর করে জেগে ওঠে। চমকে পিছিয়ে যায় হাসিন, তবে অন্ধকারে একটু শব্দ করে না। এনা ভয়ে বাতি জ্বালাতেই হাসিনকে দেখে ভয় গুটিয়ে যায়। এখন তার গুটানো তো দূর, ভয়ের চিহ্নটুকু মুখে ভাসমান হচ্ছে না। পাগলি না যেন কমেডির রানী একটা। এই মিয়া, আবার ড্যাব ড্যাব করে লোভ বাড়াচ্ছেন কেন? জীবনে মেয়ে দেখেন নাই? ছি, লুচু পোলা, বের হ রুম থেকে। হাসিন বিনা বাক্য ব্যয় করে দরজার নিকট চলে গেল। দেখে ইয়ানা ঠোঁট উল্টে অবাকিন কণ্ঠে বলে, এই বেটা, সত্যি চলে যাচ্ছেন? মেয়েটার পাগলামির কথায় আড়ালে ঠোঁট চেপে হাসলো হাসিন। অবুঝ পাগলি হলেও তার স্পর্শতা খুব অনুভব করে, যা মেয়েটার কথাই বোঝা যায়। একটু ভান করতে পেছন ফিরে বলে, নিজেই গালাগাল করে অপমান করে বেরিয়ে যেতে বলছো, আবার বলছো সত্যি যাচ্ছে কিনা? মাথায় কি কি ঢুকে পড়েছে? দেখুন, কিট আমার না, আপনার মাথায় ঢুকে আছে। এত রাতে এসে আবার ফিরে যাওয়া শুভ লক্ষণ না। আমার যাওয়া আসে তোমার কি আসে যায়? উৎফুল্ল মুখখানা আচমকায় থমথমে হয়ে গেল ইয়ানার। কাঁথা সরিয়ে ভরা পেট নিয়ে ধিমি পায়ে হেঁটে হাসিনের মুখ বরাবর এসে দাঁড়ে। চোখের পলক যেন থমকে গিয়েছে। হাসিনের ঘন বাদামি বনের মনির দিকে তার চোখের চাহনি আটকে গিয়েছে। ঢোক গিলে কাপা গলেই বলে, কেন মেয়ে? আমি থাকলে তো তোমার চরিত্রে কলঙ্ক লেপন হবে। হোক, হলেও আমার বিশ্বাস, কলঙ্ক লেপন হলেও তা ধুয়ে মুছে নেওয়ার দায়িত্ব পরিপূর্ণ আপনিই নিতে পারবেন। হঠাৎ এত বিশ্বাস কেমনে? আগে থেকে ছিল, তবে আপনি বুঝতে পারেননি। মানে? হাসিন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইয়ানার চোখ জোড়া শীতল হলো। সে আশপাশ তাকিয়ে আনমনে বলে, আমি বিছানা থেকে কবে নেমে এলাম? আপনি কখন আসলেন? হাসিন বুঝলো মেয়েটার স্মৃতিশক্তি আসা যাওয়া করে, যা সে নিজেও অবলোকন করতে পারে না। হাসিন অনায়াসেই ইয়ানাকে কোলে উঠিয়ে নেয়। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে যুবকের দিকে ইয়ানা। ঠোঁট কামড়ে বলে, আপনি যখন তখন আমাকে কোলে ওঠান কেন? কোলে ওঠানোর প্রশিক্ষণ নিচ্ছেন নাকি কারোর কাছ থেকে? শুনে বেকল বনে গেল হাসিন। অসহায় দৃষ্টিতে মেয়েটার দিকে তাকায়। ইয়ানা চাহনি লক্ষ্য করে বলে, অসহায় চোখে তাকাচ্ছেন কেন? আপনি কি ভিক্ষুক? তুমি কি একটু চুপ করবা? কেন, আপনি কি রোগী যে আপনার জন্য চুপ করব? আল্লাহর ওয়াস্তে মাফ করো আমাকে, আর মুখটা বন্ধ করো। কেন? মুখ তো আমার চললে রেলগাড়ির মতো চলুক, আপনার কি? ইয়ানার চোখ জোড়া পূর্বের চেয়েও বড় হয়ে গেল। হাত জোড়া হাসিনের কলার স্পর্শ করে। স্পর্শ নয়, যেন ব্যালেন্স করার জন্য নিজেকে বাঁচিয়ে নিতে চাপ প্রয়োগ করছে। ইয়ানা স্নিগ্ধ আভাস পাচ্ছে, ভালো অনুভূতি সিক্ত লিপ্ত হচ্ছে। তার চোখে আবেশে বন্ধ হয়ে গেল। হাসিনের কদম থেমে গিয়েছিল কিঞ্চিত মুহূর্তের জন্য, কিন্তু তার শুকনো খরাময় ঠোঁটের মধ্যে কারোর ঠোঁটের অস্তিত্ব পড়ে তার কদম আগাতে লাগে। বিছানায় পুরোপুরি শুয়ে দিতেও সে মেয়েটা ঠোঁট ছাড়ল না। কদমের দমে আটকে তারা ঠোঁট চেপে রেখেছিল বলা মুশকিল। এনা সহ্য করতে না পেরে আচমকা হেসে উঠল। হাসিন গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার ঠোঁটের দিকে। মজা লেগেছে, খেয়ে আবার টেস্ট করলে মন্দ হয় না। সে ঝুঁকে ইয়ানার নাকে টুপ করে একটা চুমু খেয়ে ফেল। চমকে যায় ইয়ানা। বেটা কি ঘুরে চলে গেল? এনা চৌপাশ চোখ বুলিয়ে পালানোর ফন্দি আটকায়। হাতকে গুলিয়ে কাঁথা দিয়ে মুখ চেপে ধরে। হাসিন বলয়ের মতো মেয়েটার কাঁথা নিচে ঢুকে ঠোঁটে ঠোঁট মিলিত করে দেয়। এনা কেঁপে উঠল। তার পেট ভারী, তাই সে বেশি নড়াচড়া করতে পারবে না। ফলে শীতলতম অনুভবে সে মিইয়ে গেল, ঘুমিয়ে গেল হাসিনের বুকের উপর। বিলীন হলো যেন মনের দুশ্চিন্তা। হাসিন হাসলো মেয়েটার ঘুমের পত্রিকা দেখে। কেউ যে চুমুর মধ্যেই ঘুমিয়ে পড়তে পারে, তা এই মেয়েকে না দেখলে কখনো জানা যেত না। হাসিন মেয়েটার শরীরে কাঁথা রেখে সুপ্ত বাসনা চেপে উঠে পড়ে। ফ্রেশ হয়ে খেতেও হবে তার, পেটে দানা পানি পড়েনি। কাজ শেষে সোজা পাশে ফিরেছে।
নিশ্চুপে ইয়ানার রুম ত্যাগ করে। মেয়েটার মাঝে অদৃশ্য এক জাদু মিশ্রিত আছে, না হলে কেউ কাউকে যোগের মতো চাপার আকাঙ্ক্ষা তৈরি করতে আদৌ সক্ষম। টিভিতে আসিফকে দেখানো হচ্ছে বন্যার্থদের কাছে সাহায্য পাঠাচ্ছে সে, নিজ হাতে মালামাল পরিবহনের জায়গা করে দেওয়াই ব্যবস্থা করছে। তার এই মহত্ব টিভিতে প্রচার হচ্ছে। মুক্তি তার ভার্সিটির পড়া নিয়ে বেকার বসেছিল। ন্যাশনাল সাউথ ইউনিভার্সিটির ই-কমার্সের উপর অনার্স করছে সে। এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী। হামজা পূর্বে তার অনার্স শেষ করে ফেলেছে। তার 1 বছর পরেই হাসিনের শেষ হয়। মূলত হাসিন আর হামজা পিঠোপিঠি প্রায়। হাসিন জবের জন্য ট্রেনিং করে জয়েন হয় 5 মাস পর, কিন্তু হামজা ভালোবাসা নামক মুখোশধারী ব্যক্তির চলে পরিণজিতের ক্যারিয়ার করেনি। হামজা মুক্তির দিক থেকে তপ্ত শ্বাস ফেলে টিপির রুম ছেড়ে নিজের রুমে ফিরে যায়। মুক্তি তার বোনকে চলে যেতে দেখে ভাবে হয়তো বিশ্রাম করতে যাচ্ছে, ফলে সে গভীরভাবে ঘাটতে যায়নি। সে নিজেই ডিপ্রেশনে পড়েছে। আসলে তার পড়ায় মন বসছে না, তবুও তার মায়ের দিকে তাকিয়ে সে পড়ায় মন বসানোর চেষ্টা করছে। তার একটাই ইচ্ছে, সে ফ্যাশনিস্ট হবে। তবে এই মহলে লোকেদের ফ্যাশনিস্ট হওয়া পছন্দ নয়। তার ভাই হাসিন তো বেল্ট দিয়ে পেটানোর ভয় অবধি দেখিয়েছে তাকে, যার ফলে বিরক্তির চোটে সে তার লেকচারার নোবেলের বই হাতে নিয়ে ধ্যানে করার মতো রকিং চেয়ারে মাথা ঠেকিয়ে দুবল খাচ্ছিল। আশঙ্কিক অফিসার আসিফের নাম শুনে চমকি টিভির দিকে তাকায়। টিভিতে খবর চালিয়ে রেখে তার মা সুরাই ইবজিন রান্নাঘরে গিয়েছেন। সেই মুহূর্তে আসিফের ছবি সহ বার্তা পেয়ে মনে মনে লজ্জা পেল মুক্তি, তবে নিজের অনুভূতিকে মোটেও বুঝতে দিল না। ক্রিং ক্রিং ফোনে কল আসার শব্দে লাজুক হেসে ফোনটা হাতে নেয় মুক্তি। সে জানে কলটা কার হতে পারে। গলা ছেড়ে টিভির প্রচার দেখেনি সেই মনোভাব পুষে টিভির রুম থেকে সোজা বারান্দায় চলে আসে। কল রিসিভ করতে অপর পাশের মানুষটা গভীর এক চুমুর শব্দ করে উঠল। ধক্কারে উঠে মুক্তির হৃৎপিণ্ড। কোনোদিন না জানে ছেলেরা চুমু দিয়ে তাকে বশ করে ফেলে, আল্লাহ জানে। সো মিস, খবরে আমার ছবি কেমন লেগেছে? নিশ্চয়ই হ্যান্ডসাম, হট। আচ্ছা, দেখে কি তুমি নিজেকে ঠিক রাখতে পারছিলে? আমার জানা মতে পারবে না, কারণ তোমার মানুষটার আলাদাই ফ্যাশন, স্ট্যাটাস আছে বলে কথা। এই আপনার কি খেয়ে দে কাম নেই? দিন দুপুরে আমার মাথা খেতে কল দিলেন। এত ঝাঁঝালো কণ্ঠস্বর কেন? একটু তো তারিফ করতে পারো নাকি? এত অবহেলা করলে এই পোলার হেলিত শরীর দেখে পর্নারীরা খুবলে খাওয়ার জন্য উঠে পড়ে লাগবে। রিয়েলি? আপনাকে খুবলে খাবে? ওয়াও! আপনি বুঝি নাকে আঙুল ঢুকিয়ে হাঁ করে তাকায় থাকবেন? অবশ্যই, তারা মেয়ে আর আমি পুরুষ। তার চেয়েও বড় কথা, আমি একজন অফিসার। হাত ওঠালে আমার ঘাড়ে 15-20টা হাত পড়বে। না গো, না, তোমার থেকে আমাকে বাঁচতে হবে। কেন, আপনি কি কোনো দেশের প্রেসিডেন্ট যে আপনাকে বাঁচাতে আমার যুদ্ধ করতে নামতে হবে? তো আমিও কি কোনো দেশদ্রোহী যে আমায় তুমি বাঁচাতে উঠে পড়ে লাগবে না? দেখুন, আপনার আলগা পিরিতি না অন্য মেয়েকে দেখালে খুশি হব। সে মেয়ে নিশ্চয়ই ফাটা বাঁশের মতো মুখে ফেনা তুলে লেলিয়ে থাকবে আপনার সামনে। আমায় প্লিজ আমার হালাতে ছেড়ে দিন। তোমার হালাতে ছাড়লে আমার কি হবে জান? এই অবলা পুরুষ তার নারী ছাড়া বেহুলা হয়ে ঘুরছে। প্লিজ টেক মি ইন ইউর। হোয়াট? কট করে আসিফ কল কেটে দিল। মেয়েটাকে খানিক চেতিয়ে তার গরম কলিজায় ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। মেয়েটাকে কেন যে তার আন্টি ঝাঁঝালো হিসেবে পয়দা করেছে। এই ঝাঁঝালো মেয়েকে মিষ্টি মেয়ে বানাতেই তো সে পুরু হয়ে যাবে। উফ, হটি মেয়ে একটা। মনোহীরা, তোমার একটা কাজ করতে হবে। কোথায় আছো তুমি? ম্যাম, আমি অফিস রুমে আছি। আপনার বোন ইমতি অফিসে এসে বসে আছে, বায়না করছে তরুপ স্যারের কাছে যাওয়ার, যাতে আপনার সাথে দেখা হয়। ইমতি তো আপনাদের মধ্যকার সম্পর্কের ব্যাপারে কিছুই জানে না। এখন কি করব ম্যাম? হোয়াট? ইমতি এত জলদি ফিরলো কেমনে? তার তো আরো 10 বছর পর আসার কথা। সেটাই ম্যাম, সে হঠাৎ আমেরিকায় তার মামার বাসায় থেকে আজকের দুপুরের ফ্লাইটে চলে এসেছে। আপনার মামার কাছ থেকে খবর নিয়ে জেনেছি ভদ্রলোকের কাছে বায়না করে পাগল করে দিচ্ছিল। একে তো বড় ম্যামের সাথে দেখা করার জন্য, দ্বিতীয়ত আপনার আর তরুপ স্যারের বিয়ের আয়োজনে আসতে না পারার আফসোসে। আপনার মামা চেষ্টা করেও থামাতে পারেননি, বরং ইমতি ম্যাম না খেয়ে না ঘুমিয়ে নিজেকে কষ্ট দিচ্ছিল। এজন্য আপনার মামা এক প্রকার বাধ্য হয়ে টিকিট কেটে দিয়েছেন। এই কি বলছো মনোহীরা? না না না, তাকে কোনোভাবেই তরুপের কাছে পাঠানো যাবে না। একটা নর পশুর চেয়েও অধম জানোয়ার সে। আমার মাকে পেলাম না তার কারণেই বোনকে হারাতে পারবো না। তাকে আটকে রাখো, আমি আসছি। উত্তেজিত মনে রুমের ভিতর পায়চারি করতে লাগলো ফাউজিয়া। মূলত তার বোন ইমতি 4 বয়স মাত্র 14 হয়েছে। হঠাৎ তার আগমনে ফাউজিয়ার উদ্দেশ্য নড়বড়ে হয়ে গেল। বোনকে সে কখনো বিপদে পড়তে দেবে না। মাথায় জোর প্রয়োগ করে সে কোনো বুদ্ধি করার চেষ্টা করছে।
হঠাৎ তার মস্তিষ্কে এক ব্যক্তির কথা স্মরণ হলো। তার বয়স তো 20 বছর হবে। তার জানা মতে ব্যক্তিটা ন্যাশনাল ইস্ট ইউনিভার্সিটির ফিজিওলজি ডিপার্টমেন্টের অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্র। সে তৎক্ষণাৎ তার নাম্বারে কল দেয়। ইয়েস ম্যাম, আপনার জন্য আমি কি করতে পারি বলুন ম্যাম। ফায়েজ, সময় এসে গেছে। তোকে বলেছিলাম তোর জন্য আমার কাছে একটা আমানত আছে, তাকে আগলে রাখাই হবে তোর জীবনের একমাত্র লক্ষ্য। বল, তুই কি রাজি? ম্যাম, আপনার জন্য আমি মরতে অবধি রাজি। সেখানে আগলে রাখা তো সামান্য একটা ব্যাপার। আপনি নিঃসন্দেহ বলুন। ফয়েজের কথাই চোখ বুজে দীর্ঘ এক দম নিল ফাউজিয়া। হঠাৎ করে শান্ত গলায় বলে ওঠে, ফয়েজ, তোকে আমি ছোট থেকে পেলে পুষে বড় করেছি। তুই আমার গার্ড নয়, আমার কাজিনও বটে। তোর বাবা মাকে আমি চাচা চাচি ডাকতাম, সেই সুবিধার্থে তুই আমার কাজিন। কিন্তু এখন আমি তোকে যা বলতে যাব তা শুনে আশা করি তোর বিরূপ মতবাদ পোষণ করবি না। ফয়েজের মুখখানা থমথমে হয়ে গেল। সে বুঝতে পেরেছে তার ম্যাম হয়তো প্রতিশ্রুতি দিতে চাইছে, তবে দ্বিধাবোধে পারছে না। সে এতিম, তার মতো এতিম ছেলেকে এত বড়লোকী মেয়ে নিজের কাজিন ব্রাদার হিসেবে পেলেছে। এই তো তার জন্য শ্রেষ্ঠ অবদান। মুচকি হেসে সে নিঃসংকোচ আবদার করে, ম্যাম, আপনি প্লিজ বলুন আমি আপনার জন্য কি করতে পারি। বিয়ে। শব্দটা শুনে থতমত খেল ফয়েজ। হাতে থাকা চায়ের প্লাস্টিকের মগটি মাটিতে পড়ে গেল। চোখজোড়া বড় বড় হয়ে যায় তার ম্যামের কথা শুনে। আসলে কি সে ঠিক শুনছে তো? ঢুকলে পুনরায় কাপা গলায় জিজ্ঞেস করে, বিয়ে? ইয়েস, তাও আমার বোন এমতিকে। এক একটা ঝটকাদায়ক কথা শুনে ফয়েজের মাথা ঘুরতে লাগলো। তবুও নিজেকে সামলে আমতা সুরে বলে, ইমতি ম্যামকে? ম্যাম, বলছিলাম আমি গার্ড থেকে ইমতি ম্যামকে পাহারা। দেখ ফয়েজ, আমি এক কথায় জবাব দিয়ে ফেলি। আর নারী পুরুষ কখনো বন্ধু হতে পারে না, এ কথা মনে রাখবি। তুই পুরুষ, একজন একলা নারীর কাছে থাকলে অবশ্যই তোর মন তার দিকে যাওয়ার চেষ্টা করবে। আর দেখ, আমি আমার বোনকে একজন সেফ জোনের কাছেই সবসময় দিতে চাইতাম। সেই ব্যক্তি তুই হলে আমার জন্য কোনো চিন্তার বিষয় নেই। তবে তোকে একটা বিষয় মাথায় রাখতে হবে, স্বামী হিসেবে সব অধিকার থাকবে, তবে ভেবেচিন্তে পদক্ষেপ দিবি। আরেকটা কথা, ইমতিকে কোনোভাবে তরুবের কাছে যেতে দিবি না। তাকে বলবি তরুবের সাথে আমার ডিভোর্স হয়েছে, ব্যাস। ডিভোর্সের পরপর আমি ইতালি কাজের জন্য গিয়েছি, এখনো আসেনি, বুঝছস? এগুলো তার মাথায় ঢুকিয়ে গুপ্তচর হয়ে আগলে রাখিস। আমার কাজ শেষ হলেই আমি ইমতিকে নিয়ে সবার সামনে চলে আসব। ওকে ম্যাম, তবে কি আপনি এখন আসবেন? পরে মেসেজ করে জানাচ্ছি, তুই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখ। ফাজিয়া ফোন কেটে মনোহীরাকে তার পরিকল্পনার কথাবার্তা হিসেবে পাঠিয়ে দেয়। এতে সেও গ্রেট ম্যাম বলে জানায়। ফাউজিয়ার মায়ের তুর্বের বাবা মফিজ রহমান লোভাতু দৃষ্টিতে তাকিয়ে আছেন। মহিলার শরীরে বয়স্কের ছাপ ফুটে ওঠেনি আদৌ, কেননা তিনি তার মেয়েকে বিয়ে দেওয়ার পর শরীরকে ফিট রাখতে ঘরোয়া ব্যায়াম করতেন, যার কারণে শরীরের যুবতীর বাক স্পষ্ট। এক মেয়েকে জন্ম দিয়েও মহিলা তার যুবতীর চিহ্ন ধরে রেখেছেন, সেই সুন্দর রেখা তার শরীরের মধ্যে। মফিজ রহমান গিয়ে মুচড়ে দেন। ব্যথায় মহিলার চোখ বেয়ে জল গড়ায়। আর্তনাদ ভেসে আসে মফিজ রহমানের কানে। আহা বেবি, কাঁদছো কেন? এইটুকু ব্যথা এমনি তুমি তোমার পরলোকগত স্বামীর জন্য সহ্য করতে, আমার জন্যও কি পারবে না? মহিলাটি কাঁপা কাঁপা চোখে মফিজ রহমানের দিকে একদোলা থুতু ছুড়ে দিয়ে বাঁকা হাসলো। আমার শরীর ছুঁয়ে দেখার মতন দুর্বোধ্য কাজ সম্পূর্ণ করার ভাবনাও মাথায় আনিস না। তোর সেই হাত আমার মেয়ে ভেঙে গুড়িয়ে দেবে। মনে পড়ে তোর ভাইয়ের সাথে কি করেছিল আমার মেয়ে? মফিজ রহমানের চোখে সেই দৃশ্যপট ভেসে ওঠে। অতীত রুক্ষ এক যুবতী মেয়েকে মফিজ রহমানের ছোট ভাই মাহফুজ রহমান ধরে এক ভাঙ্গা বিল্ডিংয়ে নিয়ে যায়। তাকে দেওয়ালের সাথে দড়ি দিয়ে বেঁধে মাহফুজ রহমান নিজেকে বিধ্বস্ত করে মেলে ধরে মেয়েটার সামনে। মেয়েটা আতঙ্কে ঘিনে চিৎকার করে কেঁদে ওঠে, কিন্তু নির্জন সেই ভাঙ্গা বিল্ডিংয়ে কান্নার শব্দ নিতান্ত নিম্ন হয়ে চাপা পড়ে গেল। মাহফুজ রহমান তীক্ষ্ণ হেসে মেয়েটার পরনের কামিজ টেনে হেসে ছিঁড়ে মাটিতে ছুঁড়ে ফেলে। স্যালোরে হাত দেওয়ার পূর্বে কেউ তার হাতে এক কোপ মারল। কোণের থেকে হাত আলাদা হয়ে মাটিতে পড়ে। থমকে যান মাহফুজ রহমান, তার শরীরে রক্ত ছিটিয়ে পড়ে। মেয়েটার কান্নাও নিমিত্তে বন্ধ হয়ে যায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল মেয়েটি। মাহফুজ রহমানের কিঞ্চিত মুহূর্ত লাগলো বুঝতে, ততক্ষণে হাত নেই দেখে তার বিবেক জাগ্রত হয়ে যায়। আর্তনাদময় চিৎকার করে মাটিতে বসে পড়েন। তখনই তার সামনে রণমূর্তি হয়ে হাজির হয় বাঘিনী ফাউজিয়া শুকরানা। তাকে দেখে মাহফুজ রহমান ভয়ে মাটিতে গড়িয়ে পিছিয়ে যায়। ফাউজিয়ার চোখ জোড়া বড় হয়ে যায়।
নিজের রাগকে সামলাতে পারছে না সে। ভয়ানক চিৎকার করে আরেক কোপ বসালো মাহফুজ রহমানের ডান হাতে। কুনের দুজোড়া হাত নেই দেখে আহ আহ বাঁচাও বলে চিৎকার করতে থাকে লোকটা। তবে তার এই ব্যর্থ চিৎকার বিল্ডিংয়ের বাহিরে যাওয়া নয়। ফাউজিয়া মেয়েটার দিকে তাকিয়ে তার পরনের জ্যাকেট খুলে মেয়েটির দড়িতে দুকোপ মেরে দড়ির টান কেটে ফেলে। মেয়েটিকে জড়িয়ে ধরে নোংরা কিটকে সেখানে ফেলে বাহিরে আসে। তার পিয়ে মনোহীরা দাঁড়িয়েছিল, তার কাছে মেয়েটিকে সঁপে দেয়। চিকিৎসা দিয়ে পরিপাটি করে বাসায় পৌঁছে দেবে। এই মেয়ে, খবরদার ভয় পাবে না, সাহসী হতে শেখো। হাতের কাছে পাথর থাকলে তা দিয়ে ছেলের মাথা ফাটিয়ে পালিয়ে যেও। যদি তাও না পারো তবে ছেলের নিজের আত্মরক্ষা করতে শিখবে। বুঝেছিস মেয়ে কি বলছি? মেয়েটি ফাউজিয়ার তীক্ষ্ণ কণ্ঠস্বর শুনে ভয়ে ভয়ে মাথা নাড়ল। ফাউজিয়ার রূপ পূর্ণ অগ্নিশিখা মনির সমতুল্য। মনোহীরাকে দেখে চোখের ইশারায় নিয়ে যেতে ইঙ্গিত দেয়। তার যেতে ফাউজিয়া উত্তপ্ত লাফানে ফিরে আসে তার অধরা কর্মস্থলে। দাপড়াতে থাকা মাহফুজ রহমান ফাউজিয়াকে দেখে আতঙ্কে অনুরোধ করে, আম্মা, আমি তোমার বাবার বয়সী, আমায় ক্ষমা কইরা দাও। আর কখনো কোনো মাইয়ার দিকে নজর মারবো না। তোকে নজর মারার জন্য জীবিত রাখলেই তো তুই নজর মারতে পারবি। ফাউজিয়া হাতে গ্লাভস আর পরনে একটা প্লাস্টিকের রেনকোট পরে মুখে মাস্ক পরে নেয়। মাটির উপর থেকে চা পাতি তুলে নিয়ে মাহফুজ রহমানের পা দুটো কেটে নেয়। মাহফুজ রহমান ক্লান্ত চোখে চাপড়াচ্ছে। তার কণ্ঠনালী চিৎকার পছন্দ হলো না ফাউজিয়ার। মাহফুজ রহমানের পায়ের হাড্ডি টান দিয়ে বের করে সেটা টুকরো করে একটা রানের পিছের টুকরো মুখে ঢুকিয়ে দিল মাহফুজের গলায়। থমকে গেল চারপাশ। মাহফুজ রহমান চিৎকার করতে চেয়েও পারছে না। তার কণ্ঠের মধ্যাংশে ফাউজিয়ার হাড্ডির টুকরো ঢুকিয়ে দিয়েছে, যার কারণে তার কণ্ঠস্বর আজীবনের জন্য বন্ধ হয়ে গেল। এমনিতে সে বেঁচে থাকবে না, কণ্ঠস্বর রেখেও কি লাভ? লোকটার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। ঘণ্টা খানিক পর সে মারা যাবে। তার পূর্বে ফাউজিয়ার মাথায় ঘৃণ্যতম এক কর্মসূচি মস্তিষ্কের মাঝে ধাবিত হয়। গার্ডদের দিকে তাকিয়ে বলে, এই অংশটুকু নিয়ে গাড়ির তেল ভরার যে পেস্ট মেশিন আছে তাতে ঢুকিয়ে দিবি। অনেকদিন হলো আমার অফ খাবার খায় না, তাদের জন্য টাটকা তাজা সতেজ বানাবি। চুপসে আসা রক্তগুলো আমার স্টাডি রুমে বন্ধ হয়ে থাকা ভ্যাম্পায়ার ব্যাটের জন্য বোতল ভর্তি করে দিস। আজ তাদের আনন্দের দিন। ফাউজিয়ার কথায় তারা মাথা নেড়ে মাহফুজ রহমানের অর্ধ অংশকে উঠিয়ে নিল। হাতের গ্লাভস, রেনকোট, মাস্ক খুলে একটি থিরির ভেতর রেখে তা এগিয়ে দিল অন্য গার্ডকে। এগুলো ধুয়ে আলনায় শুকাতে দিস। সেই থলি নিয়ে দাঁড়িয়ে রইল, যেতে পারছে না তার মনের সংবাদ না দেওয়া অবধি। ফাউজিয়া ভুরুকুচকে জিজ্ঞেস করে, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ম্যাম, আসলে বলছিলাম কি, এই লোকটা তো আপনার শ্বশুরের ভাই হয়, মানে আপনার চাচা শ্বশুর। ও রিয়েলি? এই নোংরা কিট আমার শ্বশুর হতো। যাকে আই ডোন্ট কেয়ার, এমন শ্বশুর মরলে আরও আসবে যাবে। রাতে মাহফুজকে কলে না পেয়ে ডাইনিং রুমে পায়চারি করতে থাকেন মফিজ রহমান। ফাউজিয়া আরামে খাবার টেবিলে সুঘ্রাণ ঘ্রাণময় খাবার চেকে খাওয়া আরম্ভ করে। এক লোক শ্বশুরের আতঙ্কিত চেহারা দেখে নেয়। ইস, মায়া লাগলো তার। বাবাজি আসুন, খেয়ে নিন। কোথাকার নোংরা লোকের জন্য আক্ষেপ করছেন বলুন তো? মা, এসব কি ধরনের কথাবার্তা? সে তোমার চাচা শ্বশুর হয়। হয় জানি, তাই বলে তার অধিকার নেই কোনো মেয়ের ওপর নিজের দখলদার বসানোর। স্তব্ধ দৃষ্টিতে ফাউজিয়ার দিকে তাকালো মফিজ রহমান। তুব সবেমাত্র অফিস থেকে ফিরেছে। আজ নাকি বাসে সুস্বাদু খাবার রান্না হচ্ছে সবার জন্য। সেই রেশ ধরে তুর্প ভালো স্বামীর মতো চলে আসলো। মফিজ রহমান ধীর গতিতে এসে চেয়ার টেনে বসলেন। আমতার নজর স্পষ্ট লোকটার চক্ষু মুখে। ফাউমা বৌমা হয় সে নিজেও শ্বশুরের পাতে ভাত পেয়ে দিল। মফিজ রহমান ফাউজিয়ার কাণ্ড দেখছেন। ভয় তিনি মৃদু কাঁপছেন ও বটে, কিন্তু ফাউজিয়া নিরপেক্ষে বেশভূষায় মিলমিশ কণ্ঠে আহ্লাদ প্রকাশ করছে। মফিজ রহমান ঢোক গিলে ছেলেদিকে তাকে ইশারায় জিজ্ঞেস করার জন্য ইঙ্গিত দেন। তুরুপ হাত মুখ ধুয়ে বসলো মাত্র। বাবার ইশারা পেয়ে সে অবাক হলো। শান্ত দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকিয়ে বলে, ফাউজি, বলছিলাম কি যাচ্ছ কোথায়? তুমি একবার কল করে দেখো না। ওকে, করছি, ওয়েট। ফাউজিয়া ফোন হাতে নিয়ে কল লিস্টে মাহফুজ রহমানের নাম্বার দেখে তাতে কল লাগে। রিংয়ের শব্দে চমকে যায় সবাই। মেয়েট দাঁড়িয়ে থেকেও কাঁদছে। রিংয়ের শব্দ আসছে ফাউজিয়ার কোমর থেকে। তার কোমরে বাড়ির চাবিগুচ্ছ ঝোলানোর পুটলি থাকে। সেই পুটলির ভেতর থেকে মাহফুজ রহমানের ফোনে রিং শোনা যাচ্ছে। কারোর মুখে কোনো শব্দ নেই। তারা আপন মনে পাতের ভাত খেতে শুরু করে। ফাউজিয়া দেখলো কেউ ফোন তুলছে না, ফলে স্বামীর দিকে তাকায়। তুরুপ কৃত্রিম হেসে বলে, হ্যাঁ বাবা, বলছিলাম কি যেতে দাও,
চাচার বখাটের স্বভাব কখনো যাওয়ার নয়, কোথাও হয়তো মদ গিলে পড়ে আছে, রাইট ফাউজি? ইয়েস, দ্যাটস লাইক মাই হাজব্যান্ড। ম্যাম, ব্লাড নিয়ে এসেছি। তুর্ব আর মফিজ রহমান চমকিত দৃষ্টিতে এক বোতল লাল বর্ণের টাটকা রক্তের তরল পদার্থের দিকে তাকায়। তাজা রক্ত স্পষ্ট। ফাউজিয়া খুশি হলো। গার্ডের হাত থেকে কোমল হাতে নেওয়ার সময় এক বিন্দু শিশির জলে নাই রক্ত সাদা টাইলসের উপর পড়ে। রক্তের দাগ দেখে মেয়েটিকে বলে, এটা মুছে ফেলো এক্ষুনি। বোতলটি নিয়ে ফাউজিয়া স্বাভাবিক হেঁটে তার স্টাডি রুমে গেল। তারা উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করলেও লাভ হলো না। ফাউজিয়া স্টাডি রুমে দরজা লাগিয়ে দিয়েছে। ফাউজিয়া খোশ মেজাজে তার ভ্যাম্পায়ার ব্যাটকে রক্তগুলো খেতে দিল। তার মোট দুটো ভ্যাম্পায়ার ব্যাট আছে, স্বামী স্ত্রীর বটে। দুটো তৃপ্তিভরা মুখখানা দেখে ফাউজিয়ার ঠোঁটের কোণায় হাসি ফুটে। তাদের দেখে সপ্তপনে বেরিয়ে ডাইনিং রুমে আসলো। তুর্ব আর মফিজ রহমান স্বাভাবিক নীরব ভঙ্গিমায় খেয়ে যাচ্ছে। ফাউজিয়া ভাবলো একটু ডোজ দেওয়া হোক। গার্ডকে দেখে জিজ্ঞেস করে, আমার ওলফগুলোকে মাহফুজ নামক সসেজ খেতে দিয়েছো? ইয়েস ম্যাম। গুড, তারা খাক, তারপর গিয়ে তাদের গোসল করিয়ে আসবে। গার্ড মাথা ঝাঁকিয়ে চলে যায়। মফিজ রহমান কাঁপানো বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে, মা, এটা তুমি কি কি বললে? ওফ, মাহফুজ সসেজ, আমার চাচার মাংসের সসেজ যে ওলফদের কাছে মজাদার লাগবে তা আগে জানলে আগেই জ্যান্ত খাইয়ে দিতাম। মফিজ রহমান রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে চিৎকার করে ফাউজিয়াকে উচ্চারণ করে দাঁড়িয়ে যায়। ফাউজিয়া ক্ষিপ্ত হওয়ার বদলে আয়েশের চেয়ারে বসে নিজের পাতের ভাত মেখে খেতে আরম্ভ করে। মফিজ রহমান দাঁতের দাঁত চেপে পুনরায় জিজ্ঞেস করেন। ফাউজিয়া শান্ত গলায় বসে খেতে বলে। তাও তিনি না শোনায় ফাউজিয়া তার বিয়ে মনোহীরাকে টিভিতে একটা শো দেখানোর ব্যবস্থা করতে বলে। মনোহীরা মিটমিটে হেসে তৎক্ষণাৎ গাড়ির থেকে একটা পেন ড্রাইভ নিয়ে এসে টিভির সাথে সংযোগ করে দেয়। সেটা চালু করে দেখতে দেয়। মফিজ রহমান আর তুর্বের চোখ যায় বিস্মিত। ছানা পড়া দৃষ্টিতে টিভির পর্দায় ঘটে যাওয়া দৃশ্যপট দেখছে। ভিডিওর অন্তিম প্রহরে এসে ফাউজিয়ার বলা কথা শুনে ধপ করে বসে পড়েন তিনি। ফাউজিয়া মুচকি হেসে বলে, অন্যায়কে আমি কখনো পছন্দ করি নাই, করবও না। সেখানে সে আত্মীয় হলেও আমার হাত থেকে তার রেহাই পাবে না। ভাগ্য ভালো আপনি শ্বশুর মশাই আপনার ভাইয়ের মতন নন, না হলে তার জায়গায় আপনি হতে পারতেন। মফিজ রহমান মাহফুজুর রহমানের মৃত্যুর নিকৃষ্ট দৃশ্যপট সহ্য করতে না পেরে ওয়াশরুমে চলে যান। গলা চেপে বমি করতে লাগেন। তুর্ব কাপা হাতে খেয়ে কোনো মতে নিজের রুমে চলে গেল। বর্তমান সেদিনের দৃশ্যপট ভেসে ওঠায় ঘাবড়ে মাটিতে বসে যান মফিজ রহমান। মহিলার শরীরের দিকে তাকেও যেন লাভ হয়নি। আতঙ্কের কারণে তার লিঙ্গ শুকিয়ে কাঠ। ভয়ভীতির ফলে সে তৎক্ষণাৎ রুম ত্যাগ করে। বড় স্যারকে ধরফর করে রুমের থেকে পালিয়ে চলে যেতে দেখে কৃতিশা খুশি হলো। সেই মহিলাকে উলঙ্গ করেছিল। খুব কষ্টে বুকে পাথর রেখে এ কাজ করতে তার হাত কাঁপছিল। তবু মহিলাটি নিজে আশ্বাস দেওয়াই সে করেছে। কিন্তু মহিলার এক কথা সত্য প্রমাণিত হলো। বর্ষার নিজেই ভয়ে পালিয়েছে। কারণ কি হতে পারে তাহলে? কৃতিশা দৌড়ে গিয়ে রুমে ঢুকে মহিলার হাত খুলে নগ্ন শরীর চাদরে মুড়িয়ে দিয়ে তাকে নিজ রুমে নিয়ে যায় ত্রিকিসা। জামিলের কাছ থেকে তালাকনামা পেয়ে যেন খুশিতে আত্মহারা হামজা। সে ভাবতেই পায়নি এতটা সহজে লোকটা তাকে তালাকনামা পাঠিয়ে দেবে। হাসিনা সুরায়ে ইবতিন অবাক। তার মূলত জানে জামিল নিরুদ্দেশ হঠাৎ তাদের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেনি। আজ এই মুহূর্তে একটা খাম আসে হামজার নামে। হামজা অবাক হয়ে খামটি নিয়ে সাইন করে দেয়। ভেতরে এসে সবার সামনে খামটি খোলার পরই সবার চোখ মুখে উপচে পড়া আনন্দে ভেসে ওঠে। ইয়ানা এক কোণে সোফায় বসে টিভি দেখা সত্ত্বেও পরিবারের সেই আনন্দ আর চোখে উপভোগ করে, তবে প্রকাশ করে না। হামজা সে ধপ করে বসে পড়ে ইয়ানার পাশে। আপুকে খুশি দেখে ইয়ানো কৌতূহলী গলে জিজ্ঞেস করে, আপু, তুমি এটা কি পেয়েছো? এটা আমার মুক্তির কাগজ। আমি মুক্তি পেয়েছি গো। কিন্তু মুক্তি আপু তো সামনে, এটা আবার কেমন মুক্তির কাগজ দেখি? ইয়ানা কাগজগুলো নিয়ে উল্টে পাল্টে দেখতে থাকে। তবুও তার মাথায় ঢুকে না। সে ঠোঁট উল্টে জিজ্ঞেস করে, এখানে কি লিখেছে? মুক্তির নাম লেখা নেই কেন? তারা হেসে দিল। শুধু হাসলো হাসিন। তীক্ষ্ণ দৃষ্টিতে সে ইয়ানার মুখভঙ্গি পরখ করছে। তার কাছে অভিনয় লাগছে মেয়েটার কথাবার্তা। মুক্তি এসে কাগজগুলো নিয়ে ইয়ানাকে শিখিয়ে দেয় তালাকনামা। ইয়ানা চোখ পিটপিট করে বলে, আচ্ছা, আপুর যেমন জামাই ছিল আমারও কি জামাই আছে? এই যে পেটে ব্যথা দেয়, এরা কারা? বাচ্চা? এরা আমার পেটে কেন আছে এখনো? এদেরকে দেখতে কেন পায় না? হৃদয়ে কোণঠাসা কথা শুনে পিনপতন নীরবতা চেয়ে যায় সকলের মাঝে। সুরায়ে ইবতিন আর চোখে হাসিনকে দেখে নেয়। সুযোগে হাতছাড়া হতে দিলেন না।
তিনি। হামজাকে পাশে সরার ইঙ্গিত দিয়ে তিনি বসে পড়েন ইয়ানার পাশে। ইয়ানার স্নিগ্ধ মুখশ্রী দেখে সুরাইয়া ইবতিন শালীন মিষ্টি হেসে বলেন, আমারও একটা সোহাগ মানে জামাই আছে। জামাইটা কোথায় সেটা আমার জানা নেই, কিন্তু খুঁজে বের করতেই পারি, রাইট? এই বাচ্চাগুলোও তার, এরা তোমাকে আর তাকে মম ড্যাড অথবা মা বাবা বলে ডাকবে। মায়ের কথায় বিরূপ প্রভাব পড়েছে হাসিনের উপর। বাচ্চাগুলোকে সে অগ্রিম ভালোবেসে মত্ত হয়ে পড়েছে। তার মায়ের কথায় তার শরীরে জ্বলন্ত অগ্নিদগ্ধ হচ্ছে। হাত মুষ্টিবদ্ধ করে নীরব আক্রোশ কণ্ঠে বলে, কেন এ ঘরে কি মেয়ের কমতি পড়ছে? তাকে কেন বাচ্চাদের নিয়ে লম্পট কারো কাছে যেতে হবে? হ্যাঁ হাসিন বাবা, বলছিস কি এসব? সে তোর বোনের মতো। হোয়াট সিস্টার অ্যান্ড শি? ধরপড়ে দাঁড়িয়ে গেল হাসিন। তার বুক কাঁপছে। তার মায়ের মুখ থেকে অনর্থক শব্দ শোনাচ্ছে। ভালো সে তৎক্ষণাৎ গায়েব হয়ে যাক। সুরাইয়া ইবতিন চোখের ইশারায় মুক্তিকেও তাল মেলাতে আহ্বান করেন। মায়ের ইঙ্গিত বুঝে সেও ঢপ ফেলতে ছাড়ে না। হ্যাঁ ব্রো, ইয়ানা মেয়ে হিসেবে কিউটি পাই, সো শি ইজ আওয়ার সিস্টার, মিন্স ইউর অল। হেই হেই, কি শিস 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 লাগিয়ে রেখেছিস? দুনিয়ার যে কেউ এ বাড়িতে এলেই তোমরা তাকে আমার বোন না হয় বউ বানিয়ে দাও। সমস্যা কি তোমাদের? হ্যাঁ, এত আহ্লাদ দিয়ে কাউকে মাথায় তুলো না যে সে পরে ভেঙে গুড়িয়ে দেয়, যেমনটা করেছিল ওই নকশিকা। ভালোই তো বন্ধু ছিল আমার, কিন্তু তোমাদের পাল্লায় পড়ে সে বেচারি দোটানায় পড়ে আমায় প্রেমের ফাঁদে ফেলে অন্যত্র বিয়ে করে নিল। কেন? আমি কম কিসে ছিলাম? টাকা, ধন সম্পত্তি, ভালোবাসা, কেয়ার আর ফ্যামিলির সবটুকু দিয়েও মেয়ের মন জয় করতে পারিনি। তাহলে আজ কেন আবারও তোমরা আমার সাথে সেই একই ঘটনার পুনরাবৃত্তি করছো? আই এম জাস্ট ফেড আপ। রেগে গজগজ করতে করতে বেরিয়ে যায় হাসিন। তাকে বেরোতে দেখে আসিফ অবাক। এই বেটা নিশ্চিত আমার উপর নজর রাখে। যখনই তার বাসায় আসতে যাব, বেটা নিজেই বেরিয়ে আসে। বিড়বিড় করে হাসিনের দিকে এগোতে থেকে কথাগুলো আওড়ায়। আসিফকে দেখে রাগকে নিয়ন্ত্রণ করে নেয়, তবুও জেদ মিটল না। কুল ব্রো, এত হাইভার কেন হচ্ছিস? শোন, আজ আমার ব্যাচমেট ফ্রেন্ডের বিয়ে, চল যাই। খেয়ে দিয়ে কেসের উপর কথাও আছে। যাব না বলে আসিফ জোর করে, ফলে হাসিন না যেয়ে পারে না। আসিফের সাথে তার বাড়িতে চলে যায়। তার বাবা তখন ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিলেন, হাতে খবরের কাগজ। হাসিন দেখা মাত্র হ্যান্ডশেক করে সালাম জানে। আসিফের বাবা যেহেতু কমিশনার, সেহেতু তিনি পূর্ব থেকেই হাসিনকে চেনেন। তিনি উৎফুল্ল গলায় বলেন, বাহ ইয়াং ম্যান, তবে তুমি এলেই। একবার যে এসেছিলে তারপর আর খবর নেই। আর বলো না, ড্যাড মিয়ার তো মনোব্রত ছিল কয়েক মাস, হুট করেই সেই মনোব্রত ভেঙে ফেলেছে একজনের কারণে। কোন একজন? অবাক চিত্রে কণ্ঠনালী আসিফের বাবার। আসিফ মিটমিটে হেসে চোখ টিপ দেয়। এতে তিনি বুঝে চুপচাপ হেসে বলেন, গুড, ভেরি গুড। তুমি তোমার জীবনকে এগিয়ে নেবে, এটাই চাই আমি, ব্যাস। তবে হ্যাঁ, তুমি কিন্তু তোমার লক্ষ্যের দিকে নজর রাখবে, মনে আছে? আগামী 5 দিন পর তোমার থেকে সামগ্রী মালামাল নিয়ে থাইল্যান্ডে যেতে হবে। ইয়েস স্যার, আই রিমেম্বার ভেরি ওয়েল। আমি প্রিপারেশন নিয়ে রাখছি। লেফটেন্যান্ট জেনারেল আমার সাথে কন্ট্যাক্টে থাকবেন, নেভি অফিসার অ্যালার্ট থাকবে। দেখো, আবহাওয়া অধিদপ্তরের কথা বলে পাই টু পাই আবহাওয়া সম্পর্কে ধারণা নয়। সাগরের স্রোত বেশি হলে মোটেও থাইল্যান্ডের জন্য পাড়ি দিতে পারবে না। ওকে স্যার, আমি কন্ট্যাক্টে থাকবো। আসিফের বাবা জরুরি কাউন্সিলরে কনফারেন্স মিটিং থাকায় তিনি অফিসারদের বসতে বলে পরিপাটি হতে রুমে চলে যান। আসিফ সে সময় ফট করে হাসিনকে চেপে ধরে রুমে নিয়ে আসে। দরজা আটকে হাসিনের দিকে ঘুরে। হাসিন ভুরকুচকে কোমরে হাত রাখলো। এখন কি আমাকে দেয়ালে চাপা দিয়ে কিস করবি তুই? আসিফ থতমত খেলো, মুখ বিকৃত করে বলে, ও মারে, বলিস কি? আমার এত অধপতন হলো যে হবু বউ রেখে তোকে মিস করব। ফটকের মতো রুমে এনে দাঁড় করিয়ে দিলি। এটা মুক্তির সাথে করলে আজ সে তোর সাথে বাসর ঘরের হতো, আমার সাথে এক রুমে বন্ধক হতে হতো না তোকে। আসিফ ঠোঁট চেপে কান্নামাখা কণ্ঠে বলে, আয় বন্ধু, বুকে আয়। আজ থেকে তুই আমার ধন, দুশ্মন কম, বন্ধু বেশি। ফাক অফ। ছ্যাঃ, তোর কত অধপতন হলো। মনোব্রত থাকা অবস্থায় ভালো ছিলি, গালি ছাড়া কানটা ভালোই চলছিল। এখন মনে হচ্ছে অর্ধেক জীবন তোর গালি খেতে খেতে আমার পার হয়ে যাবে। কেন? আমি তোর বউ লাগি? বউয়ের ভাই, আমার শালা লাগিস। আমি রাজি নাকি যে তোর সাথে বিয়ে দেব মুক্তির? আসিফ ভেজা বিড়ালের মতো লেজ গোটানোর মতো করে হাসিনের কাছে গিয়ে বলে, ব্রো প্লিজ হেল্প মি। হাসিন ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, মিশন কমপ্লিটের পর দেখা যাবে। আসিফ দাঁতের দাঁত চেপে মিডিল আঙ্গুল উঁচিয়ে দেখায়। হাসিন দেখে ফোঁস করে শ্বাস ফেলে ধপ করে বিছানায় শুয়ে পড়ে।
মাথায় এক হাত দিয়ে ভর করে আসিফের দিকে তাকিয়ে বলে, আগলা পেঁচাল না মেরে এখানে কেন এসেছিস সেটার জবাব দে। আসিফ কপাল চাপড়ে ওহো ভুলে গেছিলাম বলে সে আলমারির কাছে গেল। সেখানে কাপড় হাতে একটা পেন ড্রাইভ আর কিছু রিপোর্ট বের করে হাসিন শটান হয়ে বসে পড়ে। মস্তিষ্কের জোর পুরোটা লাগিয়ে দেয়। আসিফ সেগুলো হাসিনের সামনে খুলে দেয়। দেখ, এখানে দেবনাথ চতুর্বেদীর কুকর্মের সব ডিটেলস আছে। তবে আশ্চর্যের বিষয় কি জানিস, কেউ তার মস্তিষ্কের মধ্যে মাইক্রো ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল। আসিফ ছোট একটি অংশের সিপের টুকরো হাসিনের হাতে দেয়। হাসিন এক চোখা করে সিপকে ঘোরভাবে দেখে। সিপের তারের একদিকে ছিদ্র হয়ে গেছে। কি শিপের তার কেমনে ছিঁড়ে গেল? দেবনাথকে প্রচুর মারধরের কারণে তার মদখোরের মস্তিষ্ক চাপ দিতে পারেনি, যার কারণে ব্রেনের কোষগুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যায়। কোষের ভারের কাছে সিপের এই টুকরোর ভার কিছুই না। এই তার ছিঁড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেবনাথের মৃত্যু হয়েছিল। হোয়াট? সে মারা গেছে? কখন, কেমনে? আমায় জানাসনি কেন? সে মারা গেছে। কেউ হয়তো আমাদের উপর, না হয় দেবনাথের উপর নজর রাখছিল। চাপের প্রভাব তার ছিঁড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শিপের ব্যাপারে ফরেন্সিক ল্যাবে যোগাযোগ করেছিস ডক্টর লিলির সাথে? ম্যাডাম লিলি এর কথা জানিয়েছেন। ওকে, রিপোর্টস দে আমার হাতে। হাসিন ঘেটে খুঁটে রিপোর্টারের তথ্যগুলো খুঁচিয়ে খুঁচিয়ে দেখে নেয়। পেনড্রাইভ হাতে নিয়ে ল্যাপটপে লাগায়। ফোল্ডার পেয়ে তা ওপেন করে। ভিডিও ক্লিপে দেবনাথ কয়েকজনকে মেয়েকে বন্দি করে রেখেছে। তাদের মধ্যে থেকে একজনকে ধরে কোথায় যেন নিয়ে গেল। তারপর ভিডিও অফ হয়ে গেল। হাসিন বিকৃত মুখে উচ্চারণ করলো। আসিফ মাথা চুলকে চোরা চোখে তাকিয়ে ল্যাপটপ বন্ধ করে দেয়। আমতা সুরে বলে, ভাবছিলাম প্রমাণ পাবো, গরমিল হবে জানতাম না। বরং সে মারা গেছে, তার ঘরে তল্লাশি দিতে হবে। ভিডিওতে খেয়াল করেছিস কতজন মেয়ে সেখানে? তবে অদ্ভুত ব্যাপার, সেই একটা মেয়েকে ধরে দেবনাথ করেছিল কি? তাদের কথার মুহূর্তেই হঠাৎ হামজার কল পেয়ে তাদের মন্তব্য থেমে যায়। হাসিন কল স্পিকারের চেপে ল্যাপটপ খুলে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে যায়। জটিল অবস্থায় পর্যবেক্ষণ করার জন্য তার কাছে ওয়েবসাইটের পাসওয়ার্ড আছে। ভাই শোন না, আজকে আমার তালাক হয়ে গেল। কালকে আমাদেরকে বাঁশখালী ইকো পার্কে ঘুরতে নিয়ে চল। এই সুন্দর মেঘলা মৌসুমে ঘুরতে মন চায় ভাই, প্লিজ প্লিজ। বোন, আমার কাজ আছে, বুঝতে চেষ্টা কর। হামজা উচ্চারণ করার পূর্বেই তার কানের থেকে চটকে ফোন নিয়ে ইয়ানা কানে ধরে বলে, হ্যাঁ লুচু বেটা, আপু যা বলছে তা করবেন, না হলে আপনার ইজ্জতের 14টা বাজিয়ে দিব। খুব কত বড় নামি করে ঘুরে বেড়ান, সেই নামের উপর দাগ লাগাতে আমার এক কথাই যথেষ্ট, সেটা হলো চুপ, আরেকবার বলে খবর করে ফেলবো তোমার। ও, আপনি আমার খবর নেবেন? তো গর্বের বিষয়, প্রতিদিন আমার খবর নিয়ে 1 কাপ চা খাইয়ে দিয়েন কেমন? হ্যাঁ, সাথে বিস্কুট ভিজিয়ে খাওয়াতে ভুলবেন না। মেয়ে, আমার কাছে ডিস্টার্ব করছো তুমি। এই, আপনি মেয়ে মেয়ে করা বন্ধ করুন। আমার একটা সুন্দর নাম মায়ের দিয়েছে, ইনায়া। কি? না না, শুনছেন কানে? ডাকবেন এই মেয়ে বলতে থাকেন যেন আমি আপনার চাকরি প্রাপ্ত পিয়ে। মন্দ হবে না হলে? আমার বয়ে গেছে হতে, কোনো লুচু পরোটার পিয়ে হতে পারবো না আমি। তার চেয়ে ভালো আপনাকে ইঁদুরের ঢেঁড়স, তেলাপোকার লাল শরবত খাওয়াবো। অদ্ভুত বিষাদ খাদ্যের নাম শুনে আসিফ টাস্কি খেয়ে বিছানায় শটান হয়ে অজ্ঞান হয়ে গেল। মেয়েটার বেকার কথাবার্তা শুনে হাসিনের কলিজা পুড়ে ছাই ছাই হয়ে গেল। বমি উদ্বেগ পাচ্ছে তার। চুপটি করে কলটা সপ্তপনে কেটে দেয়। ঠাস করে আসিফ তার হাত চেপে ধরে বলে, ভাই, মরার আগে ইনাকে হ্যাঁ বলে দিস, আমি রাজি। না হলে ওই অখাদের বাটি দেখে সেখানে আমার আল্লাহ কো প্যার হো গিয়া ইয়া বান্দা এমন হবে। ভাব ভাই, ইনাদের মুখ থেকে শুনতেই জঘন্য লাগছে। যখন সামনে দেখব তখন স্টার্ট হয়ে যাবে কফিন ডান্স। টেন টেনে টেন, টেন টেনে 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 টু। আসিফ গালে হাত দিয়ে বিরক্তির মুখ করে তাকায়। হাসিন হাত কষলে বলে, ইস, লাগছে নাকি? সরি রে, হাত চুলকাচ্ছিল, ফুট করে তোর গালে লেগে গিয়েছে। আরেকবার চিন্তা ভাবনা করে টোন বের করিস। ফাটা গলার টোন শুনলে আমার হাত আপনা আপনি উঠে যায়। আসিফ মুখ বাঁকিয়ে পিপি করে বলে, বাই। হাসিন চোখ পাকিয়ে তাকায়। বেচা সারি উমার মেয়ে নাদন হু এর মতো মুখ করে ফোন টিপতে লাগে। ম্যাম, ফরেন্সিক ল্যাবের থেকে স্যাম্পল কালেক্ট করা হয়েছে। মেয়ের গোপনাঙ্গ থেকে তরুবের সিমেন্ট পাওয়া গিয়েছে। এই নিয়ে আরেকবার ম্যাম। মনোহীরা ঢোক গিলে জি বলো। ফাউজিয়া শুনে বাঁকা হাসলো। সে তার আর তরুবের বিয়ের ছবির দিকে তাকিয়ে বলে, সিমেন্ট যত পাবে তত ভোরের
ভরে রাখো, বোতলের মুখ অবধি না আসা পর্যন্ত নজর রাখো। তরুবের অংশ বেকার যেতে দেব না আমি। মনোহীরা ওকে বলার পরপর ফাউজিয়া কল কাট করে ফেলে। তার মনে চলছে ঘৃণ্য এক পরিকল্পনা, যা দুনিয়াদারি খুঁজলেও পাওয়া যাবে না। রিসেন্ট ভাইরাল হওয়া লোমহর্ষক মুভি হেরিডেটির চেয়েও ভয়ানক পরিকল্পনা তার মস্তিষ্কে চলছে। পূর্বের ছবিতে হাত বুলিয়ে উন্মাদময় কণ্ঠে বলে, জান জানিস তোর সাথে আমি কি করব, কেন এই সিমেন্ট সব একসাথে করছি, খুব শীঘ্রই জানতে পারবি। আমাকে যে বিরহে ফেললি, যে মৃত্যুদণ্ড আমায় দিতে চেয়েছিলি, তার চেয়েও ভয়ঙ্কর হবে তোর মৃত্যু। তুই মরতে চেয়েও মরবি না, বাঁচতে চেয়েও বাঁচবি না। ফাউজিয়া ফোন হাতে নিয়ে ফয়েজকে কল দেয়। ইতিমধ্যে ফয়েজের কাছে রক্ষিত অবস্থায় নিরাপদে অবস্থান করছে ফাউজিয়ার বোন ইমতি, কিন্তু এখন অবধি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি। ইমতিকে বলেনি ফয়েজ, কারণ তার সেলফ থট তাকে থামিয়ে রেখেছে। ইমতিকে সে সময় দিতে চায়। মেয়েটার বয়স কম, বিয়ের বন্ধনে আবদ্ধ হলে মেয়েটার সরল মস্তিষ্ক তার মতো সুটামদেহী পুরুষকে সামলাতে হিমশিম খেয়ে যাবে। ফয়েজ তার ভাবনার মাঝে হঠাৎ কলের শব্দ পায়। হম্বিতম্বি হয়ে ফোন হাতে নিয়ে দেখলো তার ম্যামের কল। ভীত মনে ঢোক গেল। ইমতির রুমের কাছ থেকে সরে গিয়ে একটা নিরিবিলি স্থানে এসে দাঁড়ালো। দীর্ঘ একদম ফেলে কলটা রিসিভ করে। ইয়েস ম্যাম, আপনার জন্য এই ফয়েজ হাজির। ফয়েজ বিয়ে করেছো? কথাটা শুনে ফয়েজের গলা শুকিয়ে এলো। সে জানতো তার ম্যাম নিশ্চয়ই কল দিয়ে এই কথা জিজ্ঞেস করবেন। হলো তাই। এখন কি করবে সে? ফাউজিয়ার ভ্রু কুঁচকে এলো। গম্ভীর রকচটা হয়ে বলে, কি হলো, উত্তর দিচ্ছ না কেন? আমার কথা শুনতে পাওনি কি বলেছি? ফয়েজ ভয়ে মিনমিন করে বলে, জি ম্যাম, বিয়ে হয়ে গেছে আমাদের। একটু নেট ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। গুড। কই সে এখন, খাওয়া দাওয়া হয়েছে? জি ম্যাম, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি খেয়াল রাখছি তার। ফাউজিয়ার মনে স্বস্তি আসে। ফয়েজের সাথে ইমতির খবর রাখে সে, কারণ একমাত্র বোনকে নিরাপদে রাখতে তার জান যাওয়া হলেও সে রাজি। ফয়েজের থেকে বিদায় নিয়ে কল কেটে দেয়। মনে কল্পনার খানিক অংশ পরীক্ষণ করার আইডিয়া আসলো তার। চিবুক তুলে মনোহীরার পাঠানো সিমেন্ট ছবিটার দিকে তাকায়। তার কল্পনাকে পরীক্ষা করে দেখলেন মন্দ হয় না ভেবে সে পাকা হেসে মনোহীরাকে কল দেয়। মনোহীরা সিমেন্ট বোতল ভর্তি করে তাপমাত্রা ফারেনহাইট ডিগ্রিতে আছে সেই স্থানে গিয়ে রেখে দিল। ফাউজিয়ার কল পেয়ে মনোহীরা সময় ব্যয় করে না, চট করে কল রিসিভ করলো। মনোহীরা শোনো, সঙ্গীত 1 বোতল সিমেন্ট নিয়ে আমার লোকের হাতে দাও, আমি এখনই একজনকে পাঠাচ্ছি। মনোহীরার মনে প্রশ্ন জাগলো। সে জিজ্ঞেস করার পূর্বে দেখলো কল কেটে গিয়েছে। ফাউজিয়া তার ঘনিষ্ঠ বন্ধু মৌচিনাককে কল দেয়। তার সেই তৃতীয় লিঙ্গের বন্ধু, যে কিনা এখন তার পালিত পশুদের সেবা প্রদানকারী। মৌচিনাক ফাউজিয়ার কল পেয়ে খুশি হলো। কল রিসিভ করতে ফাউজিয়া বলে ওঠে, মৌচি, তোমার এক্ষুনি মনোহীরার কাছে যেতে হবে। সিমেন্ট 1 বোতল পাবে, তা নিয়ে দ্রুত আমার ওলফের কাছে নিয়ে যাবে। কিন্তু বেবি, ওলফ সিমেন্ট দিয়ে কি করবে? তারা তো... জানি, আমি চাই তাদের। মৌচিনাক অবাক হয়ে গেল। ফাউজিয়া কি চাচ্ছে তার মাথার উপর দিয়ে গেল। ঢোক গিলে জিজ্ঞেস করে, বেবি, তুমি কি ভয়ানক কিছু ভেবেছো? ইয়েস, সিমেন্টগুলো আমার ওলফের গার্ডসকে, তারা যেন হুঁশিয়ার থাকে। একটু এদিক ওদিক হলে ওলফ তাদেরকে ছাড়বে না। তবে হ্যাঁ, কারো চিন্তা করতে হবে না, আমি সিসি ক্যামেরা চালু করে কথা বলবো। ওলফরা আমার ভক্ত, আমার এক ইশারায় তারা জান দিতে রাজি। সেখানে সিমেন্ট গ্রহণ করবে না তা হবেই না। মৌচিনাক মুচকি এসে বলে, ওকে বেবি, আমি যাচ্ছি, তোমার কথা মতো কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ জান। ফাউজিয়া কল কেটে রেখে দেয়। তার বুকে দামামা বাজছে। যে পদক্ষেপে সে আপনাচ্ছে তা কষ্টসাধ্য, তবে সময়বহুল নয়। সূরা ইবজিন হামজা একই রঙের শাড়ি পরেছে। লতাপাতা রঙের গাঢ় রঙিন শাড়ি, জর্জেট মারলো আঁচল, এতে মামের লাগছে তাদেরকে। কিন্তু মুক্তি পড়ছে হট গাউন পিস, যার মধ্যে তার শরীর ঢেকে গেছে পরিপূর্ণভাবে। আমেরিকান স্টাইল চয়েস করেছে সে নিজের জন্য। এনা মুখ লটকে তাকিয়েছে তার সামনে থাকা উত্তম পরিদের দিকে। তাদের পরনে জামা দেখি ইয়ানা নিজেকে গরিব মনে হচ্ছে। সে একটা ঢোলা ঢালা শুকনো পাতার ডালের রঙের ম্যাক্সি পরে আছে। হাসিনা আর আসিফ সোফার রুমে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইয়ানার দিকে। ইয়ানাকে কাদো কাদো মুখ করে তাকিয়ে থাকতে দেখে আসিফের মায়া লাগলো। আরে বনু, তুমি হুদার্তে মন খারাপ করে আছো? চলো, কেউ কিছু বলবে না। না, সবাই কত সুন্দর জামা পরে চিকন হয়ে গেছে, আর আমি মোটা তো ছিলাম, এখন এই জামা পরে আরো মোটা হয়ে আলুর বস্তা দেখতে লাগছে। দেখা গেলে আসো, না গেলে ঘরে গিয়ে ঘুমাও।
হাসিনের তিক্ত কথায় ইয়ানার মেজাজ চটে গেল। সে মুখ বাঁকিয়ে ঝগড়াটে ভাব নিয়ে বলে, কি? আমি ঘুমাবো, আপনি গিয়ে নদীতে ডুব দেন। আমি ঘুমাবো মানে ঘুমাবোই। তাহলে যা পড়েছো বেশ লাগছে, চলো এখন। ইয়ানা রেগে যেতে নানা করে সোফার উপর দাঁড়িয়ে লাফাতে লাগলো। ভয় পেল সবাই। ভরা পোয়াতে মেয়ে লাফাচ্ছে, এ যেন আতঙ্কের বিষয়। আসিফ তড়িঘড়ি গিয়ে তাকে ধরে শান্ত করায়। হাসিন কাউকে কিছু না বলে বেরিয়ে গেল, যা দেখে সবাই হতাশ হলো। ইয়ানা এক দফায় কান্নায় ভেঙে পড়ল। আসিফ অবাক, সে ইয়ানাকে ধরতে চাইল, সে তাকে দূর দূর করে সবার কাছ থেকে উঠে দৌড়ে রুমে চলে গেল। সূরা ইবজিন সহ সবাই রুমের কাছে গেলেও সে দরজা আটকে কান্নায় রুমের চৌপাশ ভাসাতে থাকে। হাসিন হঠাৎ চলে যাওয়ায় ইয়ানা কান্না করছে, এ যেন চরম আশ্চর্যজনিত বিষয়। সূরা ইবজিন হামজার দিকে তাকিয়ে বলেন, মেয়েটা নিজের অজান্তেই হাসিমকে ভালোবেসে ফেলেছে। অবুঝ পাগলি হলেও হাসিমের অপেক্ষা সহ্য করতে পারেনি সে। দেখলি কেমনে কান্না করছে। মুক্তি ভয়ত কণ্ঠে সবাইকে জানায়, মা, ইয়ানাকে থামাতে হবে, না হলে তার পাগলাটে আচরণ শুরু হয়ে যাবে। আসিফের মাথা থেকে ডক্টর নির্মলার কথা মুছে গিয়েছিল। মুক্তির কথায় তার বিবেক নাড়া দিয়ে উঠল। সে তৎক্ষণাৎ আদরের গলায় দরজা খুলতে বলে, ইনায়া বনু, দরজা খোলো, হাসিন হয়তো কাজে গিয়েছে, দরজা খোলো বনু প্লিজ। না না না, আমারেও ভালোবাসে না। সে পচা, সবাই পচা, কেউ ভালোবাসে না। ও আমাকে ফেলে চলে গেছে। ইনায়া এখন কাঁদবে, শুধু কাঁদবে। কান্নার সুর শুনে তাদের বেহাল অবস্থা। আসিফ রেগে মেগে হাসিনকে কল দেয়। হাসিন বড়সড় এক শপিং মলে এসেছে। আলিশান এক এসি শপে ঢুকে গাউন চয়েস করছে। তিনি গাউন দেখার পর তার চোখের সামনে সুন্দর এক স্টোন বসানো, হাত লম্বা জালময় নেটের পিস মিশ্রিত এক খয়েরি রঙের গাউন। গাউন বললেও ভুল হবে, তার সঙ্গে ফ্রি একটা পেটিকোট, সেটাও গাউনের সঙ্গে অ্যাটাচড লিলেন সুতাই তৈরি। সেটা হাসিনের মন মতো চয়েস পেয়ে তার ঠোঁটের কোণায় এক চিলতে হাসি ফুটে। হোসমনে স্টেপকে ডেকে বলে, এই গাউনটা কাউন্টারে নিয়ে চলো। স্টেপ মাথা নেড়ে সেই ড্রেসটি পুতুলের থেকে সরিয়ে প্যাকেটিং করে কাউন্টারে আনে। কাউন্টারে সেলসম্যান সেই ড্রেসের উপর নাম্বারিং করতে গেলে তাকে এসে থামিয়ে দেন ম্যানেজার। উন্নত মানের ড্রেসটি একজন কোটি পরিহিত হাত মুখ বাঁধা লোককে নিতে দেখে সে তাচ্ছিলের হেসে বলে, স্যার, এটা আপনার যোগ্যতার বাইরে, আপনি এটা কিন। হাসিন শান্ত মেজাজে তার ক্রেডিট কার্ড এগিয়ে দেয়। ক্রেডিট কার্ডের মধ্যে নাম দেখে চমকে যায় সে। ঢুকলে তড়িঘড়ি সে নিজেই নাম্বারিং করে প্যাকেজ করে কাপা হাতে প্যাকেটটি এগিয়ে দিল। হাসিন ভুরকুচকে চট করে প্যাকেটটি নিয়ে ক্রেডিট কার্ডে পিন দিয়ে টাকা পে করে দিল। ম্যানেজার আমতা সুরে কিছু বলতে গিয়েও হাসিন পাত্তাহীন বেরিয়ে যায়। গাড়ির কাছে আসতেই খেয়াল করে তার ফোন ভাইব্রেশন করছে। শপিং করার সময় তার ধ্যান পড়েনি, এখন ধ্যান পড়েই সে পকেট হাতে ফোন বের করে। আসিফের কল পেয়ে তা ব্লুটুথ কানেক্ট করে নেয়। বল কি হয়েছে? হারামচু, তাড়াতাড়ি মহলে ফিরে আয়, ইনায়া উত্তেজিত হয়ে গেছে। মানে কেমনে হলো? তোর আবাল রে, তাড়াতাড়ি আয়, কথা কম জিজ্ঞেস কর। হাসিন বিনিময়ে কল কেটে গাড়ি চালু করে। যত দ্রুত সম্ভব গাড়ি ফুল অফ স্পিডে করে নেয়। আসিফ অনেকক্ষণ ইয়ানাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইয়ানা দরজা খুলেনি। তবে তার কান্না থেমেছে। হাসিন গাড়ি পার্ক করে মহলে এসে সোজা ইয়ানার রুমের দিকে গেল। ছেলেকে ঘমার্ত দৌড়ে আসতে দেখে তিনি জিজ্ঞেস করেন, বাবা তুই এত ঘেমে গেলি? ইয়ানার কান শটার্ন হয়ে গেল। সে কান এগিয়ে শুনল হাসিন এসেছে। হ্যাঁ, সে গম্ভীর চমৎকার পুরুষালী কণ্ঠস্বর। হাসিন এসেছে বুঝতে পেরে আশঙ্কিক তার মুড অফ হয়ে গেল। লোকটা তাকে ছেড়ে কেমনে গেল? সেও কথা বলবে না ভেবে নিয়ে বিছানায় কাঁথা মুড়ে শুয়ে পড়ল। ধপাস করে কিছু পড়ার শব্দে চট করে উঠে বসে ইয়ানা। বেলকনিতে কেউ এসেছে দেখে সে ভয়ে ভয়ে হেঁটে যায়। আলোকিত প্রহরে কাউকে নজরে আসছে না। তখনই তার হাত চেপে ধরে কেউ, দেওয়ালের সঙ্গে লাগিয়ে দেয়। ভূত ভূত করে চেঁচিয়ে হাত দিয়ে আঘাত করতে লাগলো গর্ধব মেয়েটা। হাসিন একে তো ঘেমে গিয়েছে, তারপর মেয়েটার মারধর দেখে মাথা গরম হয়ে গেল তার। মেয়েটার চোখ বন্ধ করে হাত দিয়ে মেরে যাচ্ছে। হাসিন ইয়ানার চুলের মুঠিতে হাত গুলিয়ে তার পিঠ ঝুঁকিয়ে অষ্টজোড়া মিলিয়ে নেয়। ইয়ানার হাত নাড়ানো আপনা আপনি বন্ধ হয়ে যায়। হাসিন আবেশে শুকনো অষ্টজোড়া ছুঁয়ে চষে নিচ্ছে। ইয়ানা চুম্বনের মাঝে মৃদু ঠোক গিল। ভয় না কি সুখ বোঝা গেল না। সে চোখ ট্যাপ ট্যাপ করে তাকিয়ে হাসিনের দিকে তাকিয়ে আছে। হাসিনের চোখ যাওয়া বন্ধ, সে মুহূর্তটা অনুভব করছে। ইয়ানা ভাবছে টিভিতে কিসিং সিন দেখেছিল, সেখানে কিস করলে নাকি মজা পাওয়া যায়। কিসিংয়ের মধ্যে আলাদা স্বাদ আছে। হাসিন অষ্টদয় ছেড়ে মেয়েটার গলায় মুখ ডোবালো। ইয়ানা চোখ পাকিয়ে বলে, এই আপনি কলা কেন খাচ্ছেন? টিভিতে ঠোঁট খাই দেখেছি, কলা খাওয়া যায় জানতাম না। গলাও খাওয়া যায়, খাবো একবার। ও মা, সত্যি খাওয়া যায়? দেখিয়ে দে, ওয়েট। হাসিন জল ঘন এক তীক্ষ্ণ দাঁতের স্পর্শ কামড় হিসেবে বসিয়ে দিল ইয়ানার গলায়।
ব্যথা লাগছে, ছাড়ো ছাড়ো। কিন্তু হাসিন তো হাসিনি। সেই স্থানটি লালচে না হয়ে অবধি কামড়ে ধরেই রইল। হালকা তরল নোনাতর স্বাদ পেয়ে ছেড়ে দেয়। ততক্ষণে মেয়েটা ব্যথায় নিশ্চুপে কেঁদে দিল। হাসিন মুখ সরতেই ইয়ানা জোরে ধাক্কা দেয়। দৌড়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। গলায় বড় দন্তময় দাঁতের দাগ দেখে ভ্যাভা করে কেঁদে দেয়। হাসিন বেলকুনি ফিরিয়ে আয়নার সামনে এসে বলে, আরেকটা বাইট দিতে চাইছো? ছটফটে কান্না থেমে যায় ইয়ানার। ফোলা কান্নাময়ী মুখের অবস্থা দেখে হাসিন মায়া ভরা গলায় বলে। ইয়ানার ঘন কালো চুলের পাহাড়ের কারণে লাল হওয়া সেই স্থানটি ঢেকে যায় আপনা আপনি। হাসিন ইয়ানাকে নিজের দিকে ফিরিয়ে তার হাতে একটা প্যাকেট ধরিয়ে দেয়। যাও পরে এসো। প্যাকেটটি পেয়ে ইয়ানা উৎফুল্ল হয়ে গেল। ওয়াশরুমে গিয়ে পরিহিত ম্যাক্সি খুলে প্যাকেট ঘেটে সুন্দর পরীর মতো গাউন পেয়ে সেটা গায়ে জড়িয়ে নেয়। কিন্তু সমস্যা বাধে তখন, যখন সে আয়নায় তাকে চেন লাগানোর চেষ্টা করে। তবুও হাত ঘাড় অব্দি পৌঁছায় না তার মুখের আদল পুনরায় কাদো কাদো হয়ে হাসিনের সামনে গিয়ে দায়। হাসিন ভুর কুচকে তাকায়। এখন কামড়ও দেয় নাই, বকাও দেয় নাই, ঘুরতে নেমে যাবো, তাও কেন মুখ লটকে রাখলে? এনা ঘুরে দাঁড়ায়। পিঠের দিকটা হাসিনের দৃষ্টিকোণে পড়তে সে কামুকাতা কাবু রাখতে ক্রমশ অক্ষম হয়ে পড়তে থাকে। দু কদম পিছিয়ে যায়। ফর্সা শরীরে পিঠের মোহময়ী রূপের আগুনে ঝলসে যাবে সে। আবেদনময়ী পিঠের লালসায় ধপধপে তার মস্তিষ্কে নিউরন চড়চড়ি হতে থাকে। জ্ঞান হারাবে কি? পিঠের দিক থেকে এক পলক নজর সরিয়ে বিড়বিড় করে বলে, মেয়েটা আমার চরিত্রে কলঙ্ক লেপন করেই ছাড়বে। হাসিন তার অদক্ষ হাত এগিয়ে নিয়ে যায়। অনভিজ্ঞ পুরুষের হাতের ছোঁয়া পিঠে পড়ে ইয়ানা কেঁপে কেঁপে ওঠে। তবে সে নিজের অনুভূতি বুঝতে অক্ষম। মস্তিষ্ক আর মনের পার্থক্য বুঝতে পারছে না সে মোটো। ফলে চুপটি করে দাঁড়িয়ে রইল। হাসিন নিজেকে নিয়ন্ত্রণ করে খুব কষ্টে চেনটা ঝটপট লাগিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সে এসেছিল বেলকুনি থেকে, কিন্তু বেরিয়ে গেল দরজা দিয়ে। দরজার বাহিরে কয়েক জোড়া চোখ পিটপিট করে তাকালো। গর্ভবতী পাগলি ইয়ানাকে কোনো রানীর চেয়ে কম মনে হচ্ছে না। মুক্ত ইয়ানাকে হালকা করে সাজিয়ে দেবে বলে তৎক্ষণাৎ তাকে ধরে আয়নার সামনে বসায়। আসিফ হাসিনে পিছু যায়। হাসিন তার নিজের রুমের মধ্যে পাচারি করছে। বেচারার চোখমুখ লাল হয়ে গেছে। মেয়েটা তাকে বারংবার কাছে যাওয়ার জন্য আহ্বান করে দেয়, কিন্তু মেয়েটার তো বুঝ নেই। এ কারণে সেও তার দিক থেকে আগাতে পারছে না। বেচারার এখন প্লিজ উত্তেজিত হবে না, এমন অবস্থা হয়ে আছে। স্যার, আমরা এই পোয়াতি মেয়েকে সঙ্গে করে নিয়ে যাই। এর পেটের বাচ্চা দিয়ে ব্যবসা বড় করা যাবে, সেলও হবে সাথে। বাচ্চার বয়স 7-8 বছর হলেই বড়সড় গ্যাংয়ের মধ্যে কাজের জন্য ঢুকিয়ে দেওয়া যাবে। আর মায়ার টসটসে কচি পাকা শরীর তো মজমাস্তির জন্য লাগবে স্যার। মুখোশ পরিহিত ছেলেটা ললসার চোখে ইয়ানা চুলের মুঠি চেপে ধরল। আহ! ব্যথায় পেট চেপে হাঁটুকে বসে যায় ইয়ানা। এই মেয়ের দিকে হাত বাড়ালে সেই হাত আমি ভেঙে দেব। ছেলেটার হাত থেমে গেল। হাসিনের হিংস্র চাহনি দেখে তার দেখে সন্ত্রাস দলের লিডার জাফং এর ভুরু কুচকে আসে। ইংল্যান্ডের কুরুর গ্যাংয়ের নেতা সে। তাদের সবচেয়ে বড় গুপ্তধন ছিনিয়ে নিতে এসেছে, কিন্তু সেই গুপ্তধন সরকারি আইনের হাতে, অর্থাৎ আসিফের বাবার অধিদপ্তরে সুরক্ষিত আছে সেই গুপ্তধনটি, যা তল্লাশি অভিযান চালিয়ে এবার মাঠে নেমেছে তারা। প্রথম ভদ্রলোকী বেশভূষায় দেশে প্রবেশ করলো। ধীরে সুস্থে নিজেদের লোক বাড়িয়ে সন্ত্রাস বেশে প্রকাশ্যে আসলো। নিজেদের দাপট দেখাতে ভুলো না। যাপং ব্যায়াম পুষ্ট দেহের অধিকারী ব্যক্তিকে মেয়েটার জন্য কাতর হিংস্র হয়ে যেতে দেখে পৈশাচিক হাসলো। তার কাছে চিত্ররঞ্জিত দৃশ্য হলো কাতরতা। এই প্রথম কারোর চোখে হিংস্রতা দেখছে সে। জাপং মেয়েটার কাছে গিয়ে তার দলের সহকারীকে সরিয়ে নিচে দাঁড়ালো। তার সহকারী দলেরা হলো ইংল্যান্ডের বাসিন্দা। বাংলা তাদের কাছে নুন ভাত মাত্র। এই ভাষাকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে থাকে। জাপংয়ের কাছে মনে অপছন্দের তালিকায় হলো বাঙালি জাতি। সে ইয়ানাকে আলতো হাতে ধরে উঠে দাঁড় করে। ইয়ানা কাঁপছে ভয়ে, মুখ থেকে মৃদু শব্দ করছে। আর্তনাদমূলক শব্দের মধ্যে হাসিনের নামটা জপছে প্রায় শতাধিক। জাপং নামটা শুনে বাঘা এসে অনভিজ্ঞ বাংলা ভাষী বলে ওঠে, তুই এই ম্যাথার জন্য চিৎকার করস? তোর সাহসের দাঁত দিতে হবে। কিন্তু আমি জাফং কথা ডিফারেন্ট করি না। তার দলের সহকারীরা নেতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। তাদের রাতের চাহিদা মেটানোর অন্যতম জিনিস পেয়ে যাচ্ছে। হাসিন আর আসিফ নিজেদের ছোটানোর চেষ্টা করে, কিন্তু পায় না। তাদেরকে খুব শক্ত দড়ি দিয়ে বেঁধে রেখেছে। এই বলো, তুই কিসের অফিসার হওয়ার ট্রেনিং নিয়েছিস? সামান্য দড়ি খুলতে পারছিস না? ধুর হালা, বলিস কি? আমি কি আর্মি পদে চাকরি করছি? আমি তো চেষ্টা করছি ছোটানোর। ভাইয়া বলেছিলাম, এমন ভুজুং ভাজুং পাবলিকের সাথে থাকার রিস্ক।
দেখলে তো কত বড় সন্ত্রাসীর হাতে ধরিয়ে দিল আমাদের। দাঁড়াও, এখন এদেরকে বলছি আমাদের ছেড়ে এই ব্যাটাকে ধরতে। সব ফ্যাসাতের মূল এই ব্যাটা। আসিফ কান্নামাখা নয়নে মুক্তির দিকে তাকিয়ে বলে, আরে মেরি জান, তুমি তোমার স্বামীর নামে এত বেশি অপবাদ দেবে? পাপ লাগবে। এত ভালোবেসে উপকার করিও না, আমি সহ্য করতে পারবো না। তোমার উপকারে আমার থেকে হার্টের মধ্যে 25টা ব্লক খেয়ে হবে। আর 5টা বাদ রাখবেন কেন? বাকি 5টা খেয়ে একেবারে কফিনে শুয়ে যাবেন প্লিজ। ও বউ, না প্লিজ, এমন বললে তুমি একটা হাসিনা বেটি। এই কি বললেন? এতে উঠল মুক্তি। তখনই হুঙ্কা দিয়ে জাফং জল লাগাই মুক্তির নরম তুলতুলে গালে। আসিফ দেখে দাঁত কিরমিরে জাফংকে বলে, জাফং, সাহস থাকলে দড়ি খুলে এসে মহাপুরুষের মতো ফাইট কর। এইভাবে মেয়েদের গায়ে হাত তুলে কি নিজেকে বীর ভাবিস? তুই হলে একটা কাপুরুষ। জাফংয়ের মাথা গরম হয়ে গেল। মুক্তির সামনে থেকে সরিকে আসিফের মুখোমুখি এসে দাঁড়ালো। গলায় কাঠিন্য ভাব এনে বলে, আসলে মারা তোকে দরকার। তোর বাপে আমাদের জিনিস লুকায় রাখছে। আসিফের মুখখানা থমথমে হয়ে যায়, তবু সে আশ্বাসময় গলায় বলে, যে জিনিসই লুকাক, তুই কখনো হাতে পাবি না সেটা। জাফং তিক্ত কথা সহ্য করলো না। আসিফের উপর বেদম প্রহার চালায়, তার কোমর আর পেটে লাগাতার আঘাত করতে থাকে। আসিফের ঠোঁট ফেটে যায়, রক্তাক্ত হয়ে যেতে থাকে। হাসিন বন্ধুর পরিণতি খারাপ হতে দেখে হিংস্রতার জোরে দড়ি টেনে ছিঁড়ে ফেল। দড়িকে জাফংকে লাত মেরে মাটিতে শুয়ে তার মুখের মধ্যে এক পর এক ঘুষি মারতে থাকে। রেস্টুরেন্টে থাকা সকল পাপিক আতঙ্কের মধ্যে পিছিয়ে যায়। স্টাফ, ওয়েটার, কাস্টমার সবাইকে বন্দি দশা করে বন্দুকের সামনে বসিয়ে রেখেছে সন্ত্রাসীরা। হাসিনের কাণ্ডে তাদের দলবল রেগে যায়। কয়েকজন মিলে হাসিনকে টেনে হিঁচড়ে দূরে সরিয়ে আনলো। জাফং কেসে উঠল, তার মুখ ভেদ করে দুটো দাঁত মাটিতে পড়ে যায়। মুখের রক্ত মুছে আক্রোশে ভরা চোখে হাসিনের সামনে হেলে দুলে এগিয়ে যায়। একদলা থুতু মারার চেষ্টা করলে হাসিন তার ফুলে যাওয়া রকটান কপাল দিয়ে জোরে জাফংয়ের কপালের সঙ্গে তীব্র আঘাত করে। জাফং দু কদম পিছিয়ে যায়। সে খেয়াল করলো তার বাদামি রঙের আইব্রো ফেটে রক্ত ঝরছে। হিংস্র হাসিনকে কোনো বাঘের থেকে কম লাগছে না। তার সামনে দুর্বল হলে তাদের জিনিস হাসিল করা হবে না। হাসিনকে পুনরায় বেঁধে দিল তারা। জাফং দু এক ঘা দিয়ে নিজের আসনে গিয়ে বসে। জাফং বাহিরের পরিস্থিতি দেখার জন্য তার দলের সহকারীকে আদেশ দেয়, টেক কেয়ার অফ দেম। ইফ এনিওয়ান ডু এনিথিং দেন শুট, নো এক্সকিউজ, ডাইরেক্ট শুট, ওকে? সহকারী দল ইয়েস বস বলল। জাফং রেস্টুরেন্টের সাদিকে জমাটবদ্ধ হওয়া সারিবদ্ধ পুলিশের গাড়ির সাথে মিডিয়া প্রেসকে দাঁড়িয়ে রিপোর্টিং করতে দেখল। বাকি সে পকেট হাতে মাইক্রোফোন স্পিকার দিয়ে কল দেয় কমিশনারকে। কমিশনার অর্থাৎ আসিফের বাবা আসমাল শাহবাগ। আসমাল শাহবাগ ফোনের অপেক্ষায় পায়চারি করছিলেন। তারা তাঁবু গেঁথেছে রেস্টুরেন্ট থেকে কিছুটা দূরে, 5 মিনিটের রাস্তা। সেখান থেকে সিসি ক্যামেরা দিয়ে তারা রেস্টুরেন্টের ঘটা পুরো দৃশ্য পর্যবেক্ষণ করছে। আসিফের বেহাল অসুস্থ দশা দেখে এক পিতার মন ছটফট করছে, কিন্তু দেশের রক্ষায় সেই গুপ্তফোন কোনোভাবেই উত্তেজিত হয়ে সন্ত্রাসীদের দেওয়া যাবে না, না হয় অনর্থক হয়ে যাবে। উপায়ন্তর না পেয়ে কল রিসিভ করে। কি নিজ চোখে দেখলে তো কমিশনার, ছেলেকে খুন করিনি, তুই চাইলে করেই দিব। দেখো জাফং, সহজ কথায় বলছি, সারেন্ডার করে ফেলো, না হয় আমাদের গুলিতে এনকাউন্টার হয়ে যাবে। Hey stupid commissioner, don't you see? Your son and some innocent people are control in my hand. If you want to help there, then give me the box. Anyhow, if you don't give me, then I will kill them at all. Hey Zafong, please don't do that. Listen, that box is mysterious. If anything wrong, then the whole country will go in ruin. I don't care, Commissioner. I give to 12 hour. Anyhow you can give me a notice your choice. I can kill them because I have a new planning. What the plan? Hey Zafong. জাফং ফোন কেটে দিয়েছে। জাফং বাঁকা সে রেস্টুরেন্টের হলরুমে চলে আসে। সবাই স্থির হয়ে বসে আছে। আসিফ মাথা হেলে আছে পিলারের সঙ্গে, তাকে আর হাসিনকে পিলারের সঙ্গে বেঁধে দিয়েছে। মুক্তির পাশে কানারত ইয়ানা আর হামজা একে অপরের সাথে চিপকে আছে। মুক্তি অসহায় চোখে আসিফকে দেখছে। উপর উপর যতই ফাজলামো করুক, ভেতর থেকে সে প্রণয়ে দগ্ধ হয়ে বেড়ায়। মানুষটা রক্তাক্ত দশা দেখে তার চোখ ফেটে জল গড়াচ্ছে। ইয়ানা আতঙ্কে গুটিয়ে রইল। সময় এসে গেছে জনস উলফদের বর্জন করার। মচিনাক এর মেয়েলি ভঙ্গিমায় কথার ধরন দেখে মনোহীরা ফিক করে হেসে দিল। সেও টিভিতে ঘটে যাওয়া ঘটনা দেখেছে। ফোন বের করে কল দেয় এক জায়গায়। সেখানে আইসে বসে সিগারেটের ধোয়া
ছুটছে এক ব্যক্তি। ফোনের শব্দে টিভির পর্দায় নজর রেখে কানে ব্লুটুথ কানেক্ট করে। হ্যালো স্যার, প্লিজ বি রেডি। জাফংকে সেই বাক্সটা হাতানো থেকে থামাতে হবে, আমাদের চাই সেটা। ডোন্ট ওয়ারি মিস মুন, আমরা আমাদের কাজে নিশ্চয়ই সফল হব। ম্যাম কোথায়? ম্যাম তার জায়গায় সেফলি আছে, কিন্তু তার সাথে কন্ট্যাক্ট করা হচ্ছে না। রেডি করে নাও গার্ডদের। আমরা ঠিক বাক্স আনার মুহূর্তে বের হব, তখন তাদেরকে আহত করে বাক্সটা নিয়ে ইনভিজিবল হয়ে যাব। বাট স্যার, হাউ ক্যান উই ডু দ্যাট? ডোন্ট বি ওয়ারি, আই উইল বি ম্যানেজ সামথিং। লোকটার কথাই মনোহীরা ভরসা পেল। তাদের মূল লক্ষ্য সেই বাক্সটা। তার সেই বাক্সটা পেলে তাদের কাজে নিয়োগ করতে পারবে, অন্যথায় তাদের অধরা কাজ অধরাই রয়ে যাবে। মনোহীরার ভাবনার মাঝে মৌচিনাক উৎফুল্ল হয়ে গেল। সে তীব্র অবাক হয়ে বলে, কি হলো মৌচি, নেচে উঠলে কেন? ফৌজিয়া বেবি কুইন হয়ে আসবে বলেছে, এই দেখো মেসেজ দিয়েছে আমাকে। মনোহীরাও কৌতূহল নিয়ে দেখে আসলেই তাদের ম্যাম কুইন হয়ে আসবে। সিরিয়াসলি? তবে সেই সন্ত্রাসদের জীবন মরণ হতে চলেছে। বাঘিনী যদি তার থাবা থেকে বের হয়, তবে তার শিকারের আক্রমণের রক্তের জোয়ার বইয়ে যাবে। ইয়ানা ভেবে কুল পাচ্ছে না, তাকে কেন একলা বদ্ধ রুমে আনা হয়েছে। বাহির থেকে হাসিনের ডাক শোনা যাচ্ছে। তার এক এক কণ্ঠস্বরে মেয়েটা কোমলমতির মতো মিয়ে পড়ছে। মুক্তিয়ার হামজা আর্তনাদে বেকল হয়ে গেল। ইয়ানাকে দুজন সন্ত্রাস লোক একটা রুমের মধ্যে নিয়ে গেল। প্রায় 10-15 মিনিট হয়ে গেল, এখনো আসেনি তারা। হাসিন এই প্রথম তার হৃদয়ের জ্বলন অনুভব করছে। বাজেভাবে ফেসে গেছে সে মেয়েটার মায়া তলে, যেই মায়ের সাগরে সাঁতরে শুধু অনুভব আর উপস্থিতি কামনা করা যায়। তবে ছেড়ে যাওয়ার কথা ভাবলে তার মাথায় অদ্ভুত দৈব শক্তি চলে আসে। মন চায় মেয়েটার হাত পা বেঁধে শিকল পরিয়ে চিরজীব নিজের বুকের পাঁজরের মধ্যে বন্দিনী করে রাখার। সন্ত্রাস দুটো ঠোঁট মুছতে মুছতে বেরিয়ে এলো। হাসিনের রাগ তত্তরিয়ে বেড়ে গেল। সে চিল্লিয়ে পুরো রেস্টুরেন্ট যেন মাথায় তুলে ফেলবে। তখনই তার গালে জোরালো এক আঘাত লাগে। সে মুখ থুবড়ে পড়তে গিয়েও বেঁচে যায়। জাফং পৈশাচিক হাসি দিয়ে বলে, ইউ হ্যাভ এ মাস এনার্জি ইয়াং ম্যান। এই মেয়ের জন্য তুমিও যতই চিৎকার দাও না কেন, সে আসবে না। তাকে এই দুই সঙ্গী তাদের বাড়ি হেভিনেসের জন্য রেখেছে। আসিফ গলা ফাটিয়ে ওঠে, উত্তর বাচ্চা দম নিয়ে আমাদের হাত খুলে দে, তারপর দেখ কার দম কতটুকু। মরদহীন কুত্তা একটা। ছু ছু ছু, তুমি ভেরি ইন্টারেস্ট বয়। তুমি জানো আমি চাইলে আরো অনেক কিছু করতে পারি। জাফংয়ের কথার ধরন দেখে আসিফের আতঙ্কিত চোখে দৃষ্টি পড়ে মুক্তির দিকে। মেয়েটার ভদ্র চেহারা দেখে তার অন্তর ভেদ করে নিজের জন্য একটা উপাধি আসছে। তাহলে সে একটা কাপুরুষ, যে কিনা নিজের প্রেয়সীর উপর থেকে কালো ছায়া দূর করতে পারছে না। জাফং বাঁকা এসে মুক্তির সামনে হাঁটু ভাঁজ করে এক পা মাটিতে ভর করে ঝুঁকলো। মুক্তির ভয় পিছিয়ে যায়, কিন্তু লাভ হয় না। পেছনের স্থান রুদ্ধ। ঢোক গিলে মাথা নুইয়ে রাখলো। জাফং আসিফের উদ্দেশ্যে বলে, তোমার পছন্দ কিন্তু মজা দিতে পারি খুব। একেও তো বেডে ফেললেই ফুরফুরে হয়ে যাবে পুরো বডি। আমি তোকে কুত্তা মুক্তির উপর থেকে নিজের নজর সরা বলছি। আসিফের কথায় কেউ পাত্তা দিল না। সন্ত্রাস দুটোকে কাছে ডাকলো। তাদের কানে ফিসফিস করে কথা আওড়ে নেয় জাফং। তার সম্মতি দিতে জাফং ঈশায় নিজেতে ইঙ্গিত করে। মুক্তির বাহু চেপে ধরে দুজন তাকে বাঁধল। মুক্তি ভয় চোটে কেঁদে উঠল। হাত পা ছোঁড়াছুড়ি করে ব্যথায় আঘাত দিতে থাকে, যা দেখে একজন ঠাস করে তার গালে চর লাগে। ব্যথায় তার মাথা ঘুরে ওঠে। চোখ খুলে রাখতে তার কষ্ট হয়ে যায়, কিন্তু শরীরের ব্যথায় তার কোমল দেহখানা সহ্য করতে পারল না। চোখ জোড়াও বুঝে নেয়। হাসিন এর মাঝে টু শব্দ করেনি। আসিফের চোখ জোড়া বিষণ্ণ লাল হয়ে গেছে। আমি ড্যাডকে বলবো বাক্সটা নিয়ে আসার জন্য। হাসিন চমকে গেল, মুখ ফিরে আসিফের দিকে তাকায়। ছেলেটি কি বলছে? পাগল হয়ে গেল সে? তার শেষ মুহূর্ত অব্দি লড়াই করবে, তবুও সহজে হার মানবে না। বিড়বিড় করে সে সন্ত্রাসদের আড়ালে জোড়া কণ্ঠে বলে, ধৈর্য হারা হোস না, এখনো 10 ঘন্টা বাকি আছে। এই লোক ছাড়বে না বোঝা যাচ্ছে। আমাদের থেকে রাতের জন্য অপেক্ষা করতে হবে, তখনই সুযোগ বুঝে টুপ মারতে হবে। আসিফ শুনে হাসিনের দিকে তাকায়। হাসিন নিজেও জানে না তার পরিকল্পনায় সে সফল হবে কিনা আদৌ। তবে একবার যাচাই বাছাই করে দেখতে কোনো দ্বিধা নেই। আশ্বাস ভরা চোখে আসিফকে শান্ত করলো। জাফং আয়েসে বসে রইল। সে চোখের ইশারায় এক স্টাফকে কাছে ডাকলো। ইউ মেক ফর মি দ্য লাঞ্চ, বাট ওয়ান ফর থিং, ডোন্ট ইট রেইনস, আই হ্যাভ ড্যাম্বি অ্যালার্জি। স্টাফটা ভয়ে ভয়ে মাথা নেড়ে রান্নাঘরের দিকে যেতে গিয়েও থেমে যায়। জাফং ভুরু কুচকে তাকায়। চিকনা শরীরের বালুকোনার মতো দেহকে
কেউ টোকা মারলেই ধপাস করে পড়ে যাবে সেই ধরন ছেলেটার। ঢুক গিলে বলে, জাফং ভাবুক হয়ে তার সন্ত্রাস গ্যাংয়ের দিকে তাকায়। পুরো 20 জন লোক তারা। সুঠাম ভুড়িওয়ালা সহ বন্দুক হাতে নিয়ে কি সুন্দর দাঁড়িয়ে পাহারা দিচ্ছে তারা। কিসের জন্য? মানি, অল অফ মানি। জাফং কুরুর হেসে বলে, অনলি ফর পার্স। স্টাফ স্বস্তি পেল। রেস্টুরেন্টের কমপক্ষে আটকে পড়া লোক আছে 30 অথবা 35 জনের মতো। বড়সড় নামিদামি রেস্টুরেন্ট হওয়ায় সবাই তৃপ্তি সহকারে খেতে আসে এখানে। আজ তাদের উপর এত বড় মুসিবত এলো, তাও তারা রান্না করে খাবে। এতটা উদারমনা নয় ছেলেটা, তবুও জানের কথা আসে সে শুকনো হয়ে পড়ে। হাসিন চোখের ইশারে আসিফকে অভিনয় করতে ইঙ্গিত দেয়। আসিফ সংকোচহীন আহ আহ করে উঠল। জাফংয়ের চোখে ঘুম আসছিল, কিন্তু কারোর করুণ আওয়াজ শুনে সজাগ হয়। শব্দপণে কমিশনের ছেলের দিকে তাকায়। ছেলেটিকে হঠাৎ পেট চেপে কাতরাতে দেখে সন্দেহ হলো তার। জাফং কাছে গিয়ে পা দিয়ে নাড়া দেয়। হাসিনের রাগ পেল, মূলত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বলে, আসিফের ছোট থেকে প্রস্রাব স্থানে ব্যথা। সে যদি সময় মতো প্রস্রাব না করে তার ব্যথা থাকে। হামজার এই গম্ভীর মুহূর্তে হাসি পেল, তবু সে নিজেকে সামলে ভাইদের দিকে তাকিয়ে রইল। হাসিন বিড়বিড় করে বলে, বুইরা ধ্রাম কোথাকার। ইটস কল এমার্জেন্সি। ইফ ইউ লাইক হি উইল শো ইউ ইন অফ ইউর। জাফংয়ের মুখ রগরগে হয়ে গেল। সে হাসিনকে এক লাত মারে। নেহাত আঘাতটা সূক্ষ্ম ছিল, অন্যথায় সেও লাত দিয়ে পিছু পা হতো না। জাফং তার দুই সাথীকে চোখের ইশারে আসিফকে নিয়ে যেতে বলে। দুজন এসে আসিফকে নিয়ে যায়। হাসিন চোখ টিপ্পনি দেয়, কিন্তু আসিফ মনে মনে তাকে গালি ছুড়ে দেয়। আমার কিনা প্রসাবের জায়গায় ব্যথা হয়? মিথ্যে বলা হলে ভালো কিছু বলতি, এখন তো সরাসরি গে বানিয়ে দিল। যা শালা। হাসিন মনে মনে হাসে। সে জানে আসিফ তার কাজ সুষ্ঠুভাবে করবে। দুজনকে মেরে সে নিশ্চিত তার বোন আর ইয়ানার কাছে পৌঁছাবে। তার ইয়ানা, হ্যাঁ তারই তো ইয়ানা। এতদিনের অবস্থানে মেয়েটা তার সবটা জুড়ে বিচরণ করছে। আজ ইয়ানার আঘাতে তার বুকে অদৃশ্য রক্তক্ষরণ হয়েছে। তার তীব্রতা এক প্রেমিক পুরুষ বলছে। আশ্চর্য, সে অতিশয় নিকৃষ্ট শব্দ ভালোবাসার জাতকলে পড়েই গেল। তবে কি নিকোলাস স্পার্কস এর নোটবুক বইয়ের কথাটা চিরন্তন শুনত? ভালোবাসা বাতাসের মতো, আপনি এটি দেখতে না পারলেও অনুভব করতে পারেন। তার ভাবনার মাঝে খেয়াল আসে সে কোথাও একটা সুইয়ের তীক্ষ্ণ আঁচ পাচ্ছে হাতের আঙ্গুলে, কিন্তু কোন হাত তা বুঝে উঠতে পারছে না। তার নড়চড়ের কারণে সে আন্দাজ করার সুযোগ পায় না। পুনরায় বাহাত নাড়ায়, তীক্ষ্ণ ধারালো সূচের আঁচ পেল। তখনই তার মাথায় বুদ্ধি চলে আসে। সুই দিয়ে সে সহজে দড়ি কাটতে সক্ষম হবে। তার পেছনে কোনো পাহারাদার নেই। এই অবকাশে সে চোখের নজর জাফলংয়ের দিকে রাখে। স্বাভাবিক নম্র ভদ্রবেশে বসে রইল। তাকে আর আসিফকে হাত বেঁধে মাটিতে হাঁটু গেড়ে বসানো হয়েছে, যার কারণে তার পা খোলা থাকলেও হাত অবধি। সে চাইলেই এখন পায়ের দ্বারা তাদেরকে আঘাত করতে পারে, তবে সে কারোর প্রাণের রিস্ক হতে দিতে চায় না। পায়ের আঘাতে সে বাঁচল, এতজন নিষ্পাপ নির্দোষ মানুষ মারা যাবে। চুপটি করে দড়ি কাটছে, অন্যথায় জাফং পায়ের উপর পা তুলে রাজার মতো আসন পেতে বসে আছে। বর্ত মুখশ্রীর প্রাণগুলো হলো তার দাস দাসী। হাসিন তার ভাবান্তরকে একরা হতাশা ছুঁড়ে মারে, কারণ একবার সব আন্ডারকভার হলে তার বসার মতো পাছাটাই রাখবে না। পিছিয়ে চামড়া থেতলে না দিলে তার নামও হাসিন ইফতেখার নয়। হঠাৎ হাসিন হাতের ভিতর সুচ চুপিয়ে নেয়। তার পেছনে এক পাহারাদার এসে দাঁড়িয়েছে। আসিফ এখনো ওয়াশরুমের ভেতর ডোর লক করে বসে আছে। সে পুনরায় শুনতে পেল আসিফের মাথা ঘুরে উঠল। এ কেমনে সম্ভব? তারা পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছে। ডিভাইস বোমা, আধুনিক অস্ত্রধার। এদেরকে হাসিন আর সে মিলে প্রতিহত করতে পারবে না। তবে তার থেকে ইয়ানার বোনকে বাঁচাতে হবে। আসিফ এর কল্পনার মাঝে দরজায় বিকট শব্দের আওয়াজ হলো। আসিফ আমতা আমতা করে বলে, ওয়েট ব্রো, নট ফিনিশ। সন্তোষ দুটো নিজেদের কথার মাঝে ব্যস্ত হয়ে পড়ে। আসিফ তার পকেট হাতে কোনো সুবিধাজনক কিছু পায় কিনা ঘাটল। কলম পেল। কলম পেয়ে বাঁকে সে ভদ্র বেশভূষায় দরজা খুলে। সন্ত্রাস দুটো তাকাতেই আসিফ তার জালোয়া দেখায়।
দুজোড়া চোখের মালিকের সর্বনাশ করে, তাদের ঘাড় বাঁকিয়ে দেয়। আসিফ নিজেকে নিজে বাহবা দিল, তবে সে সময় নষ্ট করলো না। একজনের পোশাক পরিধান করতে গেলে বেচারার গা গুলিয়ে এলো। ইয়া, কি দিন আসলো! পুলিশ হয়েও সন্ত্রাসীর গন্ধ বাস কাপড় পরতে হচ্ছে। তার চেয়ে তো ভালো নালায় ডুব মারতাম। ইয়া, উফ গড প্লিজ। আসিফ নিজেকে শাসিয়ে দম আটকে পোশাক গায়ে জড়ায়। বেচারার শরীর ম্যাজম্যাজ করে উঠল। কতদিন না জানে গোসল না করে থাকছে এই সন্ত্রাসীরা। পোশাকের মধ্যে সহর্ষ ঘামের গন্ধ। উফ, মরি যাব। মুখে তাদের মতো কালো কাপড় বেঁধে বন্দুক হাতে নিয়ে পিপি করে। জাফং, আমার বউয়ের দিকে ল্যাং মারতে চেয়েছিলি না? এবার তুই নিজে ল্যাং খাবি। ওয়েট অ্যান্ড ওয়াচ। সে ওয়াশরুম পেরিয়ে হলরুমে আসতে দেখলো জাফং পেটুক মশাই গরুর মতো ঘাস খাচ্ছে। আসিফের মন চাইতেছে এখনই মাথার খিল উড়িয়ে দিতে, তবে মাসুম নিব্বানিপির সঙ্গে তার বন্ধু হবু বউয়ের পরিবারও আটকে আছে। বিদেশের স্বাভাবিক সন্ত্রাসীর ভঙ্গিমায় এগিয়ে যায়। জাফং আর চোখে দেখে হঠাৎ তাকে থামিয়ে দিল। থমকে যায় আসিফ। হাসিনও ঘাবড়ে গেল। সে সন্ত্রাস বেশে আসা লোকটার কাণ্ড দেখে বুঝে নিয়েছিল এই বলদ আসিফ হবে। জাফং খাবার রেখে তার কাছে গিয়ে মুখোমুখি হয়ে দাঁড়ায়। আসিফ ঘাবড়ে গেলেও সে ট্রেনিং প্রাপ্ত হয়। নিশ্চুপ স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে বলে, ইয়েস বস, এনি প্রবলেম? ওই আসিফ কে? বস, সে বেশি উঠছিল, তাই আরেকজন মিলে একটা রুমে বন্দি করে রেখেছি। তার সাথে সেও আছে। জাফং পয়সা শিখেছে তার পিঠ চাপড়ে বলে, গুড, ভেরি গুড। সে গিয়ে পুনরায় তার খাবার গিলতে লাগে। আসিফ হাসিনকে আশ্বস্ত করে। এতে হাসিনও চোখের ইশারায় দেখে মুক্ত হওয়ার উপায় দেখায়। আসিফ চোখের পলকে জাফংকে এড়িয়ে অন্যান্য সন্ত্রাসীদের কাইল করার মনোভাব পোষণ করে, কিন্তু ঘটনা পাল্টে যাবে কেউ জানতো না। রেস্টুরেন্টের মধ্যে একজোড়া কাপল ছিল, বেশ তেজি। তারা ভয়ে আতঙ্কিত হয়ে বসে থাকলেও মেয়েটা নিজেকে সাহসী বানিয়ে প্রদর্শন করে। চিৎকার করে সে বাইরের দিকে ছুট লাগায়। এতে এক সন্ত্রাসীকে গুলিবিদ্ধ করে মেয়েটার পিঠ ঝাঁঝা করে দিল। মেয়েটা সেখানে লুটিয়ে মারা যায়। এই দৃশ্য ক্যামেরা বন্দি করে নেয় মিডিয়ার লোকগণ। তার অতিশয় খবর ছড়িয়ে দেয় কমিশনার আশমাল। ভয়ে চিন্তায় মাথায় হাত চেপে বসে আছেন। খবরের ছবিতে এক মেয়ের লাশ থেকে তিনি ছেলের চিন্তায় তৎপর হয়ে আশঙ্কিক বলে ওঠেন, বাক্সটা নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করো, আমি সেফটি রুমে যাব। সবাই প্রস্তুত হয়ে ফোর্স নিয়ে বাইরে যাও। জেনারেল অফিসার থমকে যান। তিনি কমিশনারকে চেপে ধরে বলেন, এই কি বলছিস? তুই জানিস না বাক্সটা একবার সন্ত্রাসীদের কাছে গেলে তারা দুনিয়াতে নিজের রাজস্ব তৈরি করবে, তখন চেয়েও আমরা তাদের বিপক্ষে লড়াই করতে পারবো না। স্যার, সবার ঊর্ধ্বে আমার সন্তান। আপনি জানেন তার মা কত সাধনার পর তাকে পেয়েছে। এখন সে যদি জানতে পারে তার ছেলে মারা গিয়েছে, তাহলে সে আমায় ছেড়ে পরপারে চলে যাবে। আমি পারবো না স্যার। অনেক বছর পর আসিফকে কোল ভর্তি পেয়ে আমরা আহ্লাদী হয়ে পড়েছিলাম। আজ তার মুশকিল সময়ে আমি পিতা হিসেবে পিছিয়ে যেতে পারি না। ভাগ্যে যদি লিখাই থাকে তাহলে সেটাই সই। কমিশনার আশমাল শাহবাগের উদাসীন মুখশ্রী দেখে জেনারেল অফিসার কথা বলার মতো ভাষা খুঁজে পেলেন না। কি করবেন তিনি? তার নিজেরও সন্তান আছে। সন্তানের মায়া বড় মায়া। তার স্ত্রীর এই কাহিনী দেখে ছেলে মেয়েকে আজ বাহির অবধি যেতে দেয়নি। কমিশনার আশমাল অতিশয় ছেলেকে ফিরিয়ে আনার পরিকল্পনা করে গাড়ির মধ্যে বসে যান। তখনই মিরর গ্লাসে দেখা পেল বড়সড় বাক্স একটি গাড়ির মধ্যে নেওয়া হলো। দীর্ঘ শ্বাস ফেলেন তিনি। অন্যত্রে আসিফ চালাকির সাথে সন্ত্রাস দলের আরও 5 জনকে নিহত করে ফেলেছে। 20 জনের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। হাসিন তার মাঝে নিজেকে মুক্ত করে ফেলেও নড়চড় করার সুযোগ পাচ্ছে না। জাফং আপেল খেয়ে খেয়ে সবার দিকে পরখ করছে। হাসিন কৌশলে নিজের মায়ের দিকে তাকালো। তিনি ছেলেকে সেই বুদ্ধি কাটিয়ে দড়ি কাটতে দেখেছেন। ছেলের তাকানোর অপেক্ষায় তিনিও ছেলের মুখ হয়েছিলেন। মাকে তাকিয়ে থাকতে দেখে হাসিন চোখের ইশারায় অভিনয় করার ইঙ্গিত করে। সূরা ইবতিন আশঙ্কিক আহ আহ করে জোরে জোরে শ্বাস টানতে লাগেন। হামজা মায়ের অসুস্থতা দেখে ঘাবড়ে গেল। ভাবল সন্ত্রাসীদের ভয়ে অ্যাটাক আসলো কি না। সে ভাই ভাই করে ডাকছে। জাফং মুখ বাঁকায়। তবু তার প্রাপ্য জিনিস না পাওয়া অবধি সবাইকে বেঁচে থাকতে হবে। বিলম্বিত সময় পার না করে সে হাসিনের কলা ধরে তাকে তার মায়ের পাশে ছেড়ে দেয়। আসিফ তৎক্ষণাৎ এসে দড়ি খোলার নাটক করে। জাফং তার পিঠে হাত রেখে কানের কাছে মুখ এনে বলে, লুক হিম কেয়ারফুলি, হি ইজ ভেরি স্মার্ট। আসিফ আপন মনে চোখ ঘোরালো। এই গাধার বাচ্চা বলেছে হাসিন স্মার্ট। একে আদৌ জানে হাসিন কি চিজ? একবার হাসিনের সঙ্গে তোরে মাঠে নামিয়ে দাও, 100% গ্যারান্টি দিতে পারবে সে।
আড়ালে হেসে হাসিনকে ধাক্কা দেয়। হাসিন চোখ পাকিয়ে তাকায়। আসিফ মনে মনে বলে, যাগে একটু একটু আঘাত করতেই পারি, এই কি কম করেনি? হোয়াট দ্যাটস এ বিগ নিউজ ফর আস। খুশির চোটে সবাই মিলে ফায়ারিং করে। এতে বাকিরা ভয়ে চিৎকার করে কান চেপে ধরে। গুলির আওয়াজ তীব্র হয়। ইয়ানা ছটফট করতে লাগলো। নো নো, ইয়ানা সেভ করবে, কারো কিছু হবে না। তার কথার মাঝে কেউ দরজা খুলে দেয়। হঠাৎ অন্ধকার রুম আলোকিত হয়। তার চোখ আলোক রোশনি এসে ভিড় করে। ইয়ানা চোখ বন্ধ হয়ে যায়। যখন বুঝলো তার সহে এসেছে, ধীর গতিতে চোখ খুলে। সামনে মেয়েলি ছায়া স্পষ্ট। তার পরনের বস্ত্র দেখে ইয়ানার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। তবে ভদ্র নম্র মেয়ের মতো সে চুপ করে রইল। কেউ একজন এসে তার হাতের বাঁধন খুলে দেয়। মিষ্টি কণ্ঠে ইয়ানার হাতের উপর হাত রেখে বলে, উইল ইউ সেভ ইউ অল। ইয়ানা দেখলো মেয়েটার চৌপাশ জুড়ে ধোয়া উঠছে। সে কি ভুল দেখলো? মেয়েটা হিসিয়ে বলে, অল ইজ ট্রু। চমকে যায় ইয়ানা। ধোঁয়াশা বেড়ে গেল। ঘুটঘুটে অন্ধকার ঝিরঝির করছে। ইয়ানা কাঁপান্বিত শরীরে পেটে হাত রেখে ধোঁয়াশা হাতে বাইর হয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তার নাক মুখে ধোঁয়ার তীব্রতা ঢুকে যাওয়ায় সে চোখে ঝাপসা দেখতে লাগে। যখন তার লগ্নি অ্যালার্ট হয়ে গেল, কোথা থেকে ধোঁয়াশা আসছে তা বুঝছে না। হঠাৎ ছাদ থেকে জোরে সোরে একটা টিনের বোতল নিচে পড়ে সেটা ফেটে চৌপাশ ধোঁয়ায় ছড়িয়ে যায়। নির্দোষ লোকেরা চেঁচামেচি শুরু করে। আসিফ আর হাসিন অবাক হয়েছে বটে, তবে পরিস্থিতি সামাল দিতে তারা প্রথমে লোকেদের বাহিরে পাঠিয়ে দেয়। মুক্তি আর ইয়ানা তখনও ভেতরে। সবাই বের হয়ে গেলে দুজনে প্রিয় নারীকে খুঁজতে রেস্টুরেন্টের ভেতর আসে, কিন্তু এসে তাদের পা থেমে যায়। ভাই, তুই কি সেটাই দেখেছিস যেটা আমি দেখছি? হাউ ইজ দ্যাট পসিবল? সবাই একদম কেমনে গায়েব হয়ে গেল? হাসিন অবাক চিত্তে চোখে চারপাশ ঘুরিয়ে দেখে সন্ত্রাসীদের কেউ নেই, কারোর চিহ্ন শুদ্ধ নেই। পুরো রেস্টুরেন্ট খালি। হাসিনের নজর এলো ছোট্ট এক ক্যামেরা, যেটা পিলারের ওপর দিকে লাগানো ছিল। আসিফের কাঁধে হাত রেখে বলে, পেয়ে গেছি, এবার বোঝা যাবে কাহিনীটা কি। কোথায় গায়েব হলো সবাই? কেমনে? পরে বলবো, তার আগে চল মুক্তি আর ইনায়াকে খুঁজে বের করি। দুজন চিরুনি তল্লাশি দেওয়ার পর রুমের দুটোর মধ্যে মুক্তিকে বাঁধন অবস্থায় আর ইয়ানাকে অবহেলিত অবস্থায় পড়া পেল। হাসিন ইয়ানাকে খুলতে নিলে খেয়াল করে মেয়েটার শরীর গরম হয়ে আছে। ইস, মনে হয় ভয়ে জ্বর এসে গেল। আসিফের নিকট গিয়ে বলে, ইনায়ার জ্বর এসেছে, তাকে নিয়ে আগে হাসপাতালে যাই চল। দীর্ঘক্ষণ বিশ্রাম নেওয়ার পর হুঁশ ফিরেছে ইয়ানার। ডক্টরের কথায় সকলের মাঝে স্বস্তিপনা দেখা মিলল। হাসিন সবাইকে তোয়াক্কা করে নিজের রুমের ভেতর ঢুকে পড়ে। ডক্টরের হতবাক চেহারা দেখে আসিফ মৃদু হেসে বলে, হি লাভস হিজ ওয়াইফ। ওয়াও, লাকি গার্ল। ওকে জেন্টলম্যান, আই লিভ নাও। ডক্টর চলে গেলে তার রুমের ছোট্ট আয়না দিয়ে ভেতরের দৃশ্য দেখে। সুরাই ইবজিন মুচকি হাসেন। ছেলেটা ইয়ানার পেটে হাত বুলাচ্ছে। ইয়ানা বক বক করে যাচ্ছে, অথচ ছেলেটা বিরক্তবোধ করছে না। মুক্তিরা তাদের আলাপে বাধা দিল না। কয়েক মিনিট পর যাবে বলে সরে গেল। এই আপনি জানেন আমাকে না একটা মেয়ে এসে বাঁচিয়েছে। তারা কত ভালো, তারা সবাইকে ঢিসুম ঢিসুম করে মেরেছে। আপনি তো বোকা ভীতু, ঢিসুম ঢিসুম মারতে পারেন না। কথার মাঝে ইয়ানার চিৎকারে ভয় পেল হাসিন। বেচায় ইনসাল্ট হতে হতে হঠাৎ মেয়ের আর্তনাদে সে চিন্তিত হলো। এক ধমকে তাকে চুপ করিয়ে দেয়। ইয়ানা মুখ ফুলালো। পেটে থেকে হাসিনের হাত চটকে দূরে সরিয়ে বলে, হাসিন পচা। এই বাচ্চারা, তোমরা ওনার পক্ষ কেন নাও? আমি মম না তোমাদের আঙ্কেল পচা পচা। চুপ বেয়াদব মেয়ে, কিসের আঙ্কেল? হ্যাঁ, আমি তোর বাচ্চাদের কোন জন্মের আঙ্কেল লাগে? ইয়ানার গলা শুকিয়ে কাঠ ঢোক গিলে কাঁথা বুকে জড়িয়ে ধরে বলে, তাহলে আপনি কে? আপনি কি বাচ্চা চোর? ইয়ানার বেহুদা কথায় হাসিনের ইচ্ছে করছে ঠাটিয়ে মেয়েটার গাল লাল করে দিতে। তবে গর্ভবতী কিনা, তার বাচ্চারা মায়ের জন্য তাকে বকে দেবে, সেই ভেবে আক্রোশকে দমিয়ে নিল। শান্ত কণ্ঠে বলে, আমি তাদের বাপ লাগে। চোখ জোড়া শুরু করে ইয়ানা বলে, আমি কি আপনার বউ? হয়ে যাও, মানা করছে কেউ? ফিটনেস স্ট্রং টু পার্সোনালিটি আছে, বেডে একবার শুয়ে দেখতেই পারো, টেস্ট লাগলে সবসময় শুতে পারবে। ইয়ানা ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল। বিছানায় কি টেস্ট করে নাকি? হাসিন মুখে কিছু বলল না, শুধু বাঁকা হাসলো। 7 দিন পরে গরম পানি মুখে পড়ে ধরফর করে চিল্লাতে লাগলো জাফং। চোখ ঝাপসা, উস্কো খুস্কো চুল, গালে বড়সড় কাটার দাগ, হাত পায়ে পূর্ণ আঁচড়ের দাগ স্পষ্ট। গরম পানি ছুঁড়ে দেওয়ায় তার ব্যথাময় জায়গায় ছিটিয়ে পড়েছে। জ্বালা যন্ত্রণায় বেচারা সহ্য করতে করতে হাঁপিয়ে উঠেছে। প্লিজ লিভ আস। ঠাস করে জাফংয়ের মুখে কেউ জোরালো চর লাগিয়েছে। সে ভাবসা চোখে চিবুক তুলল। তার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। তুমি তো এস গার্ল না? তুমি আমার
জাফং আর কোনো কথা মুখে আওড়াতে পারল না। তার গলায় ফাউজিয়া কুকুরের আকৃষ্ট হাড্ডি সূক্ষ্ম অভিজ্ঞ হাতে ঢুকিয়ে কণ্ঠস্বর বন্ধ করে দিল। জাফং ঢোক গিলতে চেয়েও পারছে না। ফাউজিয়া তার মুখে আদুরে ছোঁয়া দিল, একটুখানি আদুরের বলির স্পর্শ যাকে বলে। একটু শব্দ করতে চাইলেই দেখবি তোর প্রাণ পাখি উড়াল দেবে। তোর প্রাণ এখন আমার হাতের কবজে। অবশ্য যার কাছে তার প্রাণ প্রিয় নিশ্চয়ই। ওম ওম মৃদু কাতর শব্দ ভেসাছে জাফংয়ের গলা দিয়ে, কিন্তু কোনো লাভ নেই। ফাউজিয়া তার ওফদের কাছে ডাকে, মালিকের ডাকে নেকড়েগুলো আদুরির ভঙ্গিতে কাছে আসলো। ফাউজিয়া তাদের মাথায় হাত বুলিয়ে বলে, মাই জানস, তোমাদের জন্য বনভোজন এনেছি। আজকের ডিশ সসেজ হবে না। আজকের ডিশ খুব ইউনিক, সসেজ চিজ বার্গার। তোমরা বার্গার পছন্দ করো না? কুফ! চারজনে চিৎকার করে তাদের মালিককে সমর্থন করে। ফাউজিয়া আপন মনে ওলফুদের সাথে কথা বলে মগ্ন হয়ে রইল। তখন কেউ তীব্র সতর্কতার সহিত ফাউজিয়ার পিঠে ছুরি ঢুকিয়ে দেয়।